আমি রেকর্ডটা এখন থেকে স্টার্ট করলাম। আমরা ক্লাসিক্যাল জেনেটিক্স পড়ছি, ঠিক আছে? আমি আরো বলছি যে এই জায়গাটা থেকে অনেক কনসেপচুয়াল প্রশ্ন হয়, আমি এই জায়গাটা দিয়ে শুরু করছি। হ্যাঁ, তো আমরা ক্লাসিক্যাল জেনেটিক্স যখন পড়বো আমরা তিনটে এরাতে ভাগ করব। মেন্ডেল হচ্ছে মেন, ঠিক আছে? তো আমরা কি বলছি, মেন্ডেলিয়ান এরা, কি বলছি, একটা মেন্ডেলিয়ান এরা, একটা হচ্ছে প্রি মেন্ডেলিয়ান এরা, আর একটা হচ্ছে পোস্ট মেন্ডেলিয়ান এরা, ঠিক আছে? পোস্ট মেন্ডেলিয়ান এরা, ঠিক আছে? লেখাটা খারাপ হয়েছে, অসুবিধা নেই কোনো। তো আমি শুধু তোমাদের কিছু জিনিস মনে রাখতে বলছি। দেখো, মেন্ডেলিয়ান এরা মানে হচ্ছে মেন্ডেল যেটা যে জিনিসগুলো নিয়ে কাজ করেছিলেন, ঠিক আছে? আমি বলছি প্রি মেন্ডেলিয়ান এরা কোনটা। প্রি মেন্ডেলিয়ান এরা হচ্ছে মেন্ডেলের আগের এরাটা। এখানে আমি তিনজন বিজ্ঞানীর নাম বলছি। একজনের নাম হচ্ছে কল রিউটার, ঠিক আছে? কল রিউটার। একজনের নাম লিখছি নাইট, কি লিখছি, নাইট। আরেকজনের নাম লিখছি গস। এরা তিনজনই টোব্যাকো প্ল্যান্টের উপর কাজ করেছিলেন। এগুলো একটু জেনে যাবে, ঠিক আছে? কার উপর কাজ করেছেন? টোব্যাকো প্ল্যান্টের উপর। মেন্ডেলিয়ান এরা তো একজনই আছে যার নাম হচ্ছে মেন্ডেল। দেখো বারবার ভুল লিখছি। তার নাম হচ্ছে কি, মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। এই নামগুলো আমি বলবো না। ইনি কি প্ল্যান্টের উপর কাজ করেছিলেন? পি, ঠিক আছে? পাইসাম স্যাটাইভাম, পাইসাম স্যাটাইভাম, পাইসাম স্যাটাইভাম এর উপর কাজ করেছিলেন, ঠিক আছে? পোস্ট মেন্ডেলিয়ান এরাতে এখন যেগুলো পড়ে সেগুলো সবগুলোই পোস্ট মেন্ডেলিয়ান এরা। তবুও যদি বিখ্যাত কোনো বিজ্ঞানীর নাম বলতে হয় তাহলে আমরা এখানে কার কার নাম বলবো? এখানে আমরা বেটসন পানেটের নাম বলবো। কি বলবো? বেটসন পানেট, ঠিক আছে? আমরা শাটন বভেরির কথা বলবো, শাটন বোভেরি, ঠিক আছে? আমরা বলবো টি.এইচ মর্গ্যানের কথা, আমরা বলবো সিবি হাচিনসনের কথা, ঠিক আছে? এদের কথা আমি বলবো, ঠিক আছে? তো তোমরা মোটামুটি জানো যে এই বেটসন, পানেট, টি.এইচ মর্গান এরা সবাই কি লিঙ্কেজের সাথে যুক্ত। শাটন বা ভেরিয়েচ ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্সের সাথে যুক্ত। সিবি হাচিনসন, সি স্টার্ন, এরাও মোটামুটি এই টেস্ট ক্রস এক্সপেরিমেন্ট করে লিঙ্কেজকে প্রপারলি এস্টাবলিশ করে গেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা মোটামুটি জানো। এই জিনিসগুলো অনেক সময় প্রশ্ন চলে আসে, ঠিক আছে? একবার সায়েন্টিস্টের নাম ধরলে তোমার চট করে বেরোবে না, মানে ওই জায়গা থেকে বেরোবে না, ওই জায়গায় কিছুক্ষণ হোল্ড করবে ওরা। বোঝা গেছে? চল আমরা মেন্ডেলিয়ান জেনেটিক্স এর বেসিক জিনিসটা পড়বো। যে আমরা জানি যে মেন্ডেল কি করেছিলেন, 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন। মানে 7টা তিনি কি করেছিলেন, ক্যারেক্টার চুজ করেছিলেন। মন দিয়ে শোনো এই কথাটা, 7টা ক্যারেক্টার চুজ করেছিলেন, ঠিক আছে? এবং বলেছিলেন যে প্রত্যেকটা ক্যারেক্টারের কি আছে, দুটো করে কি রয়েছে, অল্টারনেটিভ ট্রেটস আছে। ভালো করে মন দিয়ে শোনো, যে একটা যদি ক্যারেক্টার হয় তার বক্তব্য অনুযায়ী তার নাকি দুটো অল্টারনেটিভ কি আছে, ট্রেটস আছে, মানে বিপরীত ধর্মী কি আছে, তার বিপরীত ধর্মী দুটো বৈশিষ্ট্য আছে। আমি একটু বাংলায় বলে দিই যে এই চরিত্রটাকে বলা, এই ক্যারেক্টারকে বাংলায় বলা হয় চরিত্র, আর ট্রেট গুলোকে বাংলায় বলা হয় বৈশিষ্ট্য। অ্যাকর্ডিং টু মেন্ডেল একটা ক্যারেক্টারের দুটো অল্টারনেটিভ ট্রেট থাকবে, দুটো অল্টারনেটিভ ট্রেট থাকবে, মাথায় করো। এবার বলছে, আমি একদম ডিরেক্টলি আসি কারণ এত তো সময় নেই আমার কাছে, যে বলছে এই ক্যারেক্টারটাকে নিয়ন্ত্রণ করে কে, একটা জিনিস যার নাম হচ্ছে জিন। মেন্ডেল বলে যাননি, বারবার বলছি, এটা আমরা বলছি। এবং এই ট্রেড গুলোকে কন্ট্রোল করে কে, যার নাম হচ্ছে কি অ্যালিল, ঠিক আছে? তো ট্রেড কে কন্ট্রোল করে অ্যালিল, ক্যারেক্টার কে কন্ট্রোল করে জিন। মাথায় রাখবে কথাগুলো, এগুলো আমরা বলছি, এগুলো সব আমরা বলছি। মেন্ডেল এত সব কিচ্ছু বলে যেতে পারেননি। মেন্ডেল বলে গেছিলেন যে তার যে অল্টারনেটিভ ট্রেডস গুলো রয়েছে এগুলো নাকি কন্ট্রোলড বাই ফ্যাক্টর। মেন্ডেল এইটুকুন বলে তিনি মারা গেছিলেন। পরবর্তীকালে আমরা জিন, অ্যালিল এই টার্মগুলো নিয়ে এসেছি। মন দিয়ে শোনো পরের কথা, যে জিন এবং অ্যালিল আমরা এখানে আলাদা করে দিয়েছি। বলছি জিন নাকি কাকে কন্ট্রোল করে, ক্যারেক্টারটাকে কন্ট্রোল করে, আর অ্যালিলস গুলো নাকি কাকে করে, ট্রেট কে কন্ট্রোল করে। কিন্তু আমরা একটা জিনিস শিখবো যে জিন আর অ্যালিল আর দ্য সেম থিং। জিন আর অ্যালিল এই দুটো হচ্ছে সেম, যেটাই জিন সেটাই হচ্ছে অ্যালিল। কিন্তু যখন মেন্ডেলিয়ান জেনেটিক্স পড়বো তখন তাকে ডেসক্রাইব করার জন্য আমরা কি করব, বলবো যে জিন কাকে কন্ট্রোল করে, ক্যারেক্টারকে, আর অ্যালিল কাকে কন্ট্রোল করে, ট্রেটকে। আমার কথা বোঝা গেল? ঠিক তো? এটাই কথা হবে, এর বাইরে কোনো কথা হবে না। আসলে মেন্ডেলিয়ান জেনেটিক্সটা পুরোটাই কোটেশনের মধ্যে বেশিরভাগ জেনেটিক্সটা, যে মেন্ডেল কি বলে গেছিলেন সেইটা তোমাকে ভালো করে প্রপারলি ডেসক্রাইব করতে হবে। এবং সাথে সাথে আমরা বলবো যে আমরা কি কি বলবো, ঠিক আছে? আমরা কি কি অ্যাড করবো সেই জিনিসগুলো পাশে পাশে বলে যাব। আরেকটা কথা, যে এখানে আমরা কি শিখবো, যে ক্যারেক্টার হচ্ছে কতগুলো, একটা। সেই ক্যারেক্টারের কতগুলো ট্রেট, দুটো ট্রেট। মানে মেন্ডেল 7টা ক্যারেক্টারকে বেছে গেছিলেন, তার জন্য টোটাল 14খানা ট্রেট ছিল। এবার আমরা কি করি,
ক্যারেক্টার আর ট্রেটকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করি। আমি তোমাদের বোঝাচ্ছি, যেমন আমরা বলছি স্টেমের হাইট, কি বলছি, স্টেমের হাইট, ইট ইজ ইওর ক্যারেক্টার, ইট ইজ ইওর ক্যারেক্টার। আর ট্রেট কি তার দুটো, একটা হচ্ছে টল, একটা হচ্ছে ডোয়ার্ফ। ঠিক আছে, তাহলে ক্যারেক্টার হয়ে গেল তোমার স্টেম হাইট, ক্যারেক্টার হয়ে গেল তোমার সিড কালার, ক্যারেক্টার হয়ে গেল তোমার সিডের শেপ। এগুলো ট্রেট গুলো হচ্ছে টল, ডোয়ার্ফ, গ্রিন, ঠিক আছে, রিঙ্কলড, সরি গ্রিন, ইয়েলো, রাউন্ড, রিঙ্কলড, এগুলো হলো তার ট্রেট। আমাদের এতদূর অব্দি কথা বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে মেন্ডেলিয়ান জেনেটিক্স এর প্রিলিমিনারি আইডিয়া, যে জিন এবং অ্যালিলের মধ্যে এখানে কিন্তু ডিফারেন্সিয়েশন আছে। জিন কন্ট্রোল করে ক্যারেক্টারকে, অ্যালিল কন্ট্রোল করে ট্রেটকে, বেসিক জিনিস। মেন্ডেল সব কিছু বলে যেতে পারেননি। মেন্ডেল বলে গেছিলেন যে দেয়ার আর সাম অমনিপটেন্ট এজেন্টস হুইচ আই কল্ড, দ্যাট ইজ মানে কি বলবো, ফ্যাক্টর, আমরা পরে নাম দিয়েছি মেন্ডেলিয়ান ফ্যাক্টর, দ্যাট অ্যাকচুয়ালি কন্ট্রোলস দ্য ট্রেট। এতদূর অব্দি বোঝা গেছে? ডমিনেন্ট এবং রিসিসিভ এই দুটো জিনিস কিভাবে এলো, মন দিয়ে শোনো। আমি মনোহাইব্রিড ক্রস করছি, তো মনোহাইব্রিড ক্রস করার জন্য মেন্ডেল কি করেছিলেন, একটা টল নিয়েছিলেন এবং সাথে একটা কি নিয়েছিলেন, ডোয়ার্ফকে নিয়েছিলেন। ঠিক আছে, আমার বক্তব্য এই টল এবং এই ডোয়ার্ফটাকে তিনি পিওর চুজ করেছিলেন। কাকে পিওর বলে সেটা তোমাকে আগে বুঝতে হবে। ঠিক আছে, কাকে পিওর বলে, দেখো আমি ছোট্ট করে বলবো যে পিওর কাকে বলে। মেন্ডেল কিন্তু মনোহাইব্রিড ক্রস যখন করেছিলেন, টলটাকেও পিওর নিয়েছিলেন, ডোয়ার্ফটাকেও পিওর নিয়েছিলেন। তো তিনি কিভাবে পিওর জিনিসটা বুঝেছিলেন, যে পিওর জিনিসটা কি আসলে। দেখো, মেন্ডেল বলে গেছিলেন যে কোনো জিনিসকে পিওর যদি বলতে হয় তাহলে আমরা কি করব। এটা শেখার আগে আমি আমার একটা টেকনিক ইউজ করছি। আমি ধরে নেব যে টল মানে কত মিটার, 10 মিটার, ডোয়ার্ফ মানে কত মিটার, 5 মিটার। প্রত্যেক ক্ষেত্রে আমি এই উদাহরণটাকে ইউজ করব, এই জিনিসটাকে আমি ইউজ করব। ঠিক আছে, বোঝা গেছে? তো আমি বলছি কি, যে মনে করো একটা গাছ ছিল, সেই গাছটার উচ্চতা মানে স্টেমের হাইট ছিল কত মিটার, 10 মিটার। ঠিক আছে, আমি এর কি করব, সেলফ পলিনেশন করব। কি করব, সেলফিং করব। ঠিক আছে, গাছটার আমি সেলফিং করব। ঠিক আছে, সেলফিং করার পর আমি পরের জেনারেশনে চলে আসব। পরের জেনারেশনে আসার সময় আমি দেখব যে প্রত্যেকটা গাছের উচ্চতা যদি কত মিটার হয়, 10 মিটার হয়, ভালো কথা হোক। আমি কি করব, এখানের মধ্যে এই যে এটা মনে করো পি জেনারেশন, তোমরা এই জিনিসগুলো জানো, এগুলো আমি ডিটেইলে বলবো না। ঠিক আছে, এটা হচ্ছে মনে করো F1 জেনারেশন। F1 জেনারেশনের মানে ফিলিয়াল জেনারেশনের আমি যে কোনো একটা গাছকে চুজ করলাম, র্যান্ডমলি সিলেক্ট করব। ঠিক আছে, আমি স্পেসিফিক্যালি কোনো সিলেক্ট করব না, আমি র্যান্ডমলি যে কোনো একটা গাছকে তুললাম। মনে করো ধরে আমি 3 নাম্বার গাছটাকে তুলে নিলাম। একে আমি এর মধ্যে কি করলাম, সেলফিংই করলাম। কি করলাম, সেলফিংই করলাম। দিব্যি দেওয়া আছে, ওটাই করতে হবে। সেলফিং করার পর এ কি হলো, এর মধ্যে ফল হলো, মানে মটরশুটি হলো। সেই মটরশুটি গুলোকে না খেয়ে আমি মটরশুটির বীজগুলোকে মাটিতে লাগিয়ে দিলাম। আমি যে জেনারেশনটা পেলাম তার নাম হচ্ছে F2 জেনারেশন। F2 জেনারেশনের প্রত্যেকটা গাছের উচ্চতা কত মিটার, 10 মিটার। আমি এখান থেকেও র্যান্ডমলি যে কোনো একটা গাছকে চুজ করলাম, ধরে নিলাম এই গাছটাকে চুজ করলাম। একেও আমি সেলফিং করলাম। আমি কত পেলাম, আমি কি জেনারেশন পেলাম, আমি যে জেনারেশনটা পেলাম তার নাম হচ্ছে F3 জেনারেশন। এটা হয়ে গেল আমার F2 জেনারেশন। প্রত্যেকটা গাছের উচ্চতা 10 মিটার। তো মেন্ডেল বললো কোনো একটা ক্যারেক্টার যদি মানে কি বলতো, জেনারেশনের পর জেনারেশন, জেনারেশনের পর জেনারেশন যদি রিমেন আনচেঞ্জড থেকে যায়, রিমেন আনঅল্টার্ড থেকে যায়, তাহলে সেই ক্যারেক্টারটাকে আমরা কি বলবো, পিওর ক্যারেক্টার বলবো। সেই ক্যারেক্টারটাকে আমরা পিওর ক্যারেক্টার বলবো। কথাটা বোঝা গেছে? এখান থেকে একটা পিওর লাইন সিলেকশনের ব্যাপার আসে। এই জিনিসটাও কিন্তু ওটাকে ডিফাইন করে, যদি ওটা প্ল্যান্ট ব্রিডিং এর পার্ট, আমি এখন শেখাচ্ছি না। হচ্ছে হাইব্রিড ক্যারেক্টার কাকে বলবো। হাইব্রিড ক্যারেক্টার হচ্ছে পিওর ক্যারেক্টারের বিপরীত শব্দ। তো হাইব্রিড ক্যারেক্টার কাকে বলবো এখানে শিখে নাও। যে একটা গাছের উচ্চতা ছিল কত, 10 মিটার। আমি এর মধ্যে একটা ফুল, এর মধ্যে কি করলাম, আমি সেলফিং করলাম। কি করলাম, আমি সেলফিং করলাম, সেম জিনিস করলাম। আমার পরের জেনারেশনে চলে এলো হয়তো এতগুলো কি পেলাম, 10 মিটারের, আর কিছুগুলো আমি কি পেলাম, 5 মিটারের। ঠিক আছে, কিছুগুলো পেলাম 5 মিটারের। এই যে ক্যারেক্টারটা, এই যে ট্রেটটা চেঞ্জ হয়ে গেল, যেহেতু চেঞ্জ হলো, আমি এই উপরেরটাকে বলবো দিস ইজ আওয়ার হাইব্রিড, দিস ইজ আওয়ার হাইব্রিড ট্রেট। এইটাকে হাইব্রিড ট্রেট বলবো, নিচের গুলোকে কিছু বলবো না। আমি যখন পিওর বলবো না, কোনটাকে বলবো বলতো, এইটাকে পিওর বলবো। আমার যখন পিওর লাইন সিলেকশনের ব্যাপার আসবে, আমি তখন এইগুলোকে চুজ করব না, আমি চুজ করব এইটাকে, পি জেনারেশনের গাছটাকে, কারণ ওটা নিয়ে আমি স্টার্ট করেছিলাম কাজটা। ঠিক আছে, তাহলে এইরকম তিনি দুটো পিওর কে চুজ করেছিলেন। একটা পিওর টল ছিল, একটা পিওর ডট ছিল। ভেরি, আমি তোমাকে একটা বারবার বলছি, সিএসসির মতো ইন্টারভিউতে তোমাকে ডেসক্রাইব করতে বলে যে জাস্ট ডেসক্রাইব দ্য টু লজ অফ মেন্ডেল। তুমি যদি মেন্ডেলের দুটো ল কে প্রপারলি ডেসক্রাইব করে দিতে পারো না, তোমার ইন্টারভিউর মানটা অনেক বেড়ে যায়। তাই এটাকে একদম অগ্রাহ্য করো না, ভালো করে পড়বে। হ্যাঁ, তাহলে এখানে আমি দুটো শব্দ জুড়ে দিচ্ছি, একটার নাম হচ্ছে পিওর টল, একটার নাম হচ্ছে
পিওর ডোয়ার। ঠিক আছে, জিনোটাইপ ফিনোটাইপ তিনি জানতেন না, পরে এসছেন। ঠিক আছে, এগুলো আমি এখন পরে বলবো। তো আমার বক্তব্য হচ্ছে পিওর টল নাকি গ্যামেট তৈরি করেছে, পিওর ডোয়ার গ্যামেট তৈরি করেছে, মানে একজন স্পার্ম তৈরি করেছে, একজন এগ তৈরি করেছে, আলটিমেটলি দে গেট ফিউজড, ফিউশন হয়ে গেছে। মানে আমি কি করেছি, তাদের ফিউশন করেছি। আচ্ছা, এইটা দুটো, একটা টোয়াল একটা ডোয়ার, এই দুজনের মধ্যে মানে ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট ট্রেট, ক্যারেক্টার আর ট্রেটকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করব, যেমন তেমন ভাবে চেঞ্জ করব, কিন্তু তোমার মাথায় রাখতে হবে কোনটা ক্যারেক্টার কোনটা ট্রেট। আমি বই প্রত্যেকটা জায়গায় দেখবে কোনটা ক্যারেক্টার, কোন সময় ক্যারেক্টার বলছে কোন সময় ট্রেট বলছে বোঝা যাচ্ছে না, কিন্তু তোমাকে মনে রাখতে হবে স্টেম হাইটটা হলো ক্যারেক্টার, তার দুটো ট্রেট হলো টল আর ডোয়ার। ঠিক আছে, বইয়ে যেমনই লেখুক ও কিন্তু প্রথমে ওটা লিখে দিয়ে চলে গেছে ডিসক্লেমার হিসেবে যে আমি এবার ইন্টারচেঞ্জেবলি ইউজ করব। তোমাদের এটা বুঝতে হবে আমি কি বলছি। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে হাইব্রিডাইজেশন বলা হয়। কি বলা হয়? হাইব্রিডাইজেশন। তোমাকে চট করে প্রশ্ন করলে, আচ্ছা বলো তো বাবা, এই যে এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে, আমরা তো শিখেছি যে ক্রস পলিনেশন যখন হয়, মানে ইতর পরাগযোগ যখন হয়, তো হাইব্রিডাইজেশন আমরা কখন বলি? যখন দুটো ভিন্ন প্রজাতির মধ্যে যখন কি হয়, আমরা ক্রসিং করি, মানে একটা লাউ গাছের পরাগ রেণু একটা কুমড়ো গাছের গর্ভমুণ্ডে যে পড়লো, সেটাকে তো হাইব্রিডাইজেশন বলি। এখানে কেন হাইব্রিডাইজেশন টার্মটা ইউজ করছি আমরা? এনিবডি? চলো দেখি, বলো। এটা হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন। দুটো না, তুমি এটা ক্যারেক্টার বলবে না, তুমি এখানে বলবে ট্রেট। দুটো ট্রেট আলাদা, ঠিক আছে, দুটো ট্রেট আলাদা, সেই জন্য আমরা হাইব্রিডাইজেশনটা ইউজ করছি না। স্পিসিস সেম, কিন্তু দুটোই পাইসাম স্যাটাইভাম। আমরা যেখানে ওটা ক্রস পলিনেশনে পড়েছিলাম ওখানে ডিফারেন্ট স্পিসিস ছিল, এখানে কিন্তু স্পিসিস সেম, কিন্তু যেহেতু ক্যারেক্টার দুটো আলাদা, মানে ট্রেট দুটো আলাদা, ঠিক আছে, সেই জন্যই হাইব্রিডাইজেশন টার্মটা ইউজ করা হয়। অ্যাকচুয়ালি ইট ইজ জেনোগ্যামি, মানে ক্রসিং ওভারের যখন সেম স্পিসিস এর মধ্যে হয় তখন সেটাকে আমরা জেনোগ্যামি বলি। তাহলে এটা নর্মাল ক্রস, ঠিক আছে, এটাকে আমরা জেনোগ্যামি বলি। একটা ছোট্ট কথা বলে রাখি, এখানে কিন্তু প্রচুর বাজবিদ্যুৎ পড়ছে, যে কোনো মুহূর্তে কারেন্ট অফ হয়ে গেলে কিন্তু ক্লাসটা অফ হয়ে যাবে। ঠিক আছে, মানে আমার এখানে সব তো দেওয়া আছে, কিন্তু আমার যেটা ব্রডব্যান্ডটা সেটা কিন্তু ইউপিএস এ লাগানো নেই, ঠিক আছে, তো অফ হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটাই আমি এই মাত্র পড়াতে যেই বুঝছি। যাই হোক, ঠিক আছে, চলো, অসুবিধা নেই। হ্যাঁ, তো এগুলো তোমার হচ্ছে কি বলতো, কনসেপচুয়াল প্রশ্ন, বারবার বলছি এই জায়গাগুলো হিট করবে। চলো, তাহলে পিওর টল এবং পিওর ডোয়াল এদের মধ্যে কি করা হলো? ক্রসিং করানো হলো, হাইব্রিডাইজেশন করানো হলো। আফটার হাইব্রিডাইজেশন সে কি তৈরি করলো? F1 জেনারেশন, পি জেনারেশন, তোমরা জানো, আমি চট করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে পি জেনারেশন, ইট ইজ আওয়ার এফ জেনারেশন, মানে এখন অব্দি এফ জেনারেশন, ওয়ানে হয়নি। ফিলিয়াল জেনারেশন, ফিলিয়াল মানে হচ্ছে অফস্প্রিংস, তাহলে যেটা হলো তার নাম হচ্ছে কি টল, তার নাম হলো কি টল। মেন্ডেল একটু অবাক হলেন যে আমি বাবা দুটো ট্রেট নিয়ে কাজ করেছিলাম, আমার কিন্তু F1 জেনারেশনে একটাই মাত্র ট্রেট এলো, তাহলে আরেকটা ট্রেট কোথায় গেল? তিনি ভাবলেন হয়তো, মানে যাই হোক, কোনো কারণে নষ্ট হয়ে গেছে, কোনো কারণে ওটা হয়তো ডিস্ট্রাকশন হয়েছে। কার? কোন ট্রেটটা? ডোয়ার্পের। ঠিক আছে, তিনি শান্তিতে ছিলেন, তার কোনো প্রবলেম ছিল না যে F1টাই কি হয়েছে, আমি দুটো ট্রেট নিয়ে পি জেনারেশনে শুরু করেছিলাম, আলটিমেটলি F1 জেনারেশনে একটা ট্রেট এসছে যার নাম হচ্ছে টল। তিনি খুঁজেছেন যে ডোয়ার্পটা কোথায় গেল, 5 মিটারের একটাও গাছ নেই, গেল কোথায় 5 মিটারের গাছ? তিনি খুঁজে নিয়ে যখন পাননি, বলেছে তাইলে হয়তো ডিস্ট্রাক্ট করে গেছে। তিনি কি করেছিলেন, এইরকম একটা টল গাছ, যে কোনো একটা টল গাছকে তিনি র্যান্ডামলি সিলেক্ট করেছেন, ঠিক আছে, সেই টল গাছটার মধ্যে তিনি কি করেছিলেন? সেলফিং করেছিলেন। আমাকে একটু মনে রাখবে, আমি যেন ইমাসকুলেশনটা বলে যাই কোনো এক সময়, এখন বলছি না, ঠিক আছে। তিনি কি করেছিলেন? সেলফিং করেছিলেন। জাস্ট সেলফিং এর পর তিনি কি পেরেছিলেন, যে পরের জেনারেশন যখন একটু জেনারেশনে পৌঁছালেন, তিনি কি পেলেন? টলও পেলেন, মানে 10 মিটারের গাছও পেলেন এবং 5 মিটারের গাছও পেলেন। এটা হচ্ছে তার স্ট্রাইকিং পয়েন্ট। তিনি অবাক হয়ে গেলেন যে কি হলো, আমার F1 জেনারেশনে কি ছিল? টল এবং ডোয়ার্ফ ছিল, দুটো ট্রেট ছিল। এই সরি, পি জেনারেশনে দুটো ট্রেট ছিল, একটা টল ছিল একটা ডোয়ার্ফ ছিল। আমার F1 জেনারেশনে একটা ট্রেট এলো, আর একটা ট্রেটকে আমি অনেক খুঁজেছি, পাইনি। আমি মনে করেছি যে এটা লস্ট হয়ে গেছে, ডিস্ট্রাক্ট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু যখন আমি F2 তে গেলাম, আমি আবার কি পেলাম? টলকেও পেলাম এবং কাকে পেলাম? ডোয়ার্ফকে পেলাম। মেন্ডেল বুদ্ধিমান ছিলেন, মেন্ডেল একটাই কথা বললেন যে এই ডোয়ার্ফটা অন্য কোথা থেকে আসেনি, এই ডোয়ার্ফটা F1 থেকেই এসছে, এই ডোয়ার্ফটা F1 এর সাথেই ছিল। কেমন ভাবে ছিল? সে লুকিয়ে ছিল। কেমন ভাবে ছিল? সে একদম লুকিয়ে তো ছিলই, কিন্তু সে মিশে থাকেনি। এবার তিনি বললেন যে এই যে টলের পাশেই কে ছিল?
এই টলটার পাশেই কে ছিল, সরি এই টলটার পাশেই কে ছিল, যে কে ছিল, ডোয়ার্ফটা ছিল। কোন ছিল? এই F1 এর ডোয়ার্ফটা ছিল। কিন্তু তিনি দুঃখের বিষয় কি করতে পারেনি, এই ডোয়ার্ফটাকে তিনি কোনো কারণে দেখতে পাননি, সেটা নাকি লুকিয়ে ছিল। শুধুমাত্র কোনটা এক্সপ্রেস হয়েছিল? টলটা। ডোয়ার্ফটা এর সাথে ছিল, সাথে ছিল বলেই আমি F2 তে কাকে পেয়েছি, ডোয়ার্ফকে পেয়েছি। সাথে ছিল বলেই আমি F2 তে কাকে পেয়েছি, ডোয়ার্ফ পড়েছি। এবার বক্তব্য যে কেমন ভাবে ছিল, বলছে ও কেমন ভাবে ছিল নাকি যখন টল এবং ডোয়ার্ফ এফ ওয়ান জেনারেশনে যখন টল এবং ডোয়ার্ফ একসাথে ছিল, বলছে এরা ছিল একসাথে কিন্তু একবারের জন্য তারা কি হয়ে যায়নি, তারা মিশে যায়নি, তাদের কি হয়নি নাকি ব্লেন্ডিং হয়নি। দে রিমেন সাইড বাই সাইড বা দে লাই সাইড বাই সাইড, তারা পাশাপাশি ছিল এবং একবারের জন্য তারা মিশে যায়নি। যেহেতু তারা মিশে যায়নি, তাই তারা F2 জেনারেশনে যখন গ্যামেট তৈরি হয়েছে সেগ্রিগেট হতে পেরেছে। F2 জেনারেশনে তখন সেগ্রিগেট হয়েছে। যদি কোনো কারণে তাদের ব্লেন্ডিং হতো, যদি কোনো কারণে তারা টল বা ডোয়ার্ফ মিশে যেত না, তাহলে কি হতো, এই F2 তে আমার আলাদা করে থাকে কাজ ছিল না। দেখো আমি ওরা কি বলছে, যে আমি একটা লাল রঙের সাথে মনে করো আমি কি মিশিয়ে দিলাম, হোয়াইট কালারকে মিশিয়ে দিলাম, তৈরি হয়ে গেল আমার কি, পিঙ্ক কালার। তুমি বলো তো এই পিঙ্ক কালারকে তুমি আলাদা করতে পারবে বাবা, আবার লাল আর সাদাতে ভাগ করতে পারবে? তুমি নিশ্চয়ই পারবে না। তো মেন্ডেলের এই জায়গাটাই সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা ছিল, যে টল এবং ডোয়ার্ফ দুটোই F1 এ ছিল, বাট একটা একটা ট্রেড এক্সপ্রেস হয়েছিল যার নাম ছিল টল, একটা ট্রেড এক্সপ্রেস হয়নি যার নাম ছিল ডোয়ার্ফ। F2 তে আমি আবার ডোয়ার্ফ পেয়েছি, মানে গ্যারেন্টি দিয়ে বলছেন যে এটা F1 এ ছিল। কেমন ভাবে ছিল? বলছে আমরা দেখতে পাচ্ছি না, সে লুকিয়ে ছিল। কেমন ভাবে ছিল? আনব্লেন্ডেড অবস্থায় ছিল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সাইড বাই সাইড ছিল, মিশে যায়নি। দ্যাট নট গেট ব্লেন্ডেড, দিস ডোয়ার্ফ ক্যারেক্টার ইজ নট গেট ব্লেন্ডেড উইথ দ্য টল। ঠিক আছে, দে রিমেন সাইড বাই সাইড, দে লাই সাইড বাই সাইড, as they lie side by side, or the মানে কি বলবো, তারা ব্লেন্ডিং হয়নি, তাই তাদেরকে সেগ্রিগেট করা গেছে ডিউরিং গ্যামেট ফরমেশন ইন F2 জেনারেশন। F2 জেনারেশনে যখন এসছি, সেই F2 জেনারেশনের জন্য যখন গ্যামেট ফরমেশন হয়েছে, তো ওদেরকে সেগ্রিগেট করা গেছে। এখান থেকেই এসছে প্রথম ল। ঠিক আছে, আসছি না আমি প্রথম ল, এটা হচ্ছে ফার্স্ট ল। যে ফার্স্ট লতে বলছেন কি, যে দুটো অল্টারনেটিভ ট্রেট বেয়ারিং অর্গানিজমের মধ্যে যদি ক্রসিং করানো হয়, হাইব্রিডাইজেশন বলবে না, ক্রসিং করানো হয়, F1 জেনারেশনে যে ট্রেটটা এক্সপ্রেসড হয় এখানে কি, দ্যাট ইজ টল। এই টলটা হচ্ছে ডমিনেন্ট, এই টলটা হচ্ছে ডমিনেন্ট। যেটা এক্সপ্রেস হয় না সেটা হচ্ছে ডোয়ার্ফ, সেটা হলো রিসেসিভ অ্যাকর্ডিং টু মানে মেন্ডেল। ইট ইজ মানে হিজ ফার্স্ট ল, দ্যাট ইজ দ্য ল অফ ডমিনেন্স। কিন্তু আমরা পড়ি ফার্স্ট লটাকে ল অফ সেগ্রিগেশন, না তার পরেরটা সেকেন্ড ল হচ্ছে ল অফ সেগ্রিগেশন। ঠিক আছে, তাহলে এই যে ফার্স্ট লটা, ইট ইজ ল অফ ডমিনেন্স, যে দুটো অল্টারনেটিভ ট্রেড বেয়ারিং ক্যারেক্টারের মধ্যে মানে অর্গানিজমের মধ্যে যদি ক্রসিং করানো হয়, তাহলে F1 জেনারেশনে যে ট্রেডটা এক্সপ্রেসড হয় দ্যাট ইজ ইউর ডমিনেন্ট, আর যেটা এক্সপ্রেসড হয় না দ্যাট ইজ রিসেসিভ। ঠিক আছে, এবার ল অফ সেগ্রিগেশনে আসি, প্রিন্সিপাল অফ সেগ্রিগেশনে আসি। এখানে কি বলা হয়েছে, যে এখানে টল আর ডোয়ার্ফ দুটো রিমেন সাইড বাই সাইড ছিল। ঠিক আছে, তারা তাদের মধ্যে ব্লেন্ডিং হয়নি, as they not get blended, that's why they get separated or they get segregated during the gamete formation in F2 generation। তারা বাবা গ্যামেট ফরমেশনের সময় যখন মিওসিস হয়েছিল, সেই মিওসিসের সময় তাদের সেগ্রিগেশন হয়েছিল। মানে কি হয়েছিল, এইরকম একটা সেল ছিল, তার ক্রোমোজোমটার মধ্যে কি ছিল, একটাতে ক্যাপিটাল টি ছিল, একটাতে স্মল টি ছিল, তোমরা জানো তাই পড়াচ্ছি আমি। ঠিক আছে, যখন মিওসিস হয়েছিল ক্যাপিটাল টি একটা সেলের মধ্যে ক্যাপিটাল টি যেতে পেরেছে, একটা সেলের মধ্যে স্মল টি যেতে পেরেছে। এই সেগ্রিগেশনটা হয়েছে ডিউরিং মিওসিস। ঠিক আছে, ডিউরিং গ্যামেট ফরমেশনের সময় মিওসিস হয়, তাহলে মিওসিসের সময়ই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, এই সেগ্রিগেশনটা ঘটার জন্য আমরা কি পেয়েছি, F2 তে আমরা আবার ডোয়ার্ফকে ফিরে পেয়েছি। ঠিক আছে, এই ঘটনাটাকে কি বলা হয়, প্রিন্সিপাল অফ সেগ্রিগেশন। এটারই আরেকটা অ্যাপ্রোচ আছে যেটাকে বলা হয় ল অফ পিউরিটি অফ গ্যামেটস, আমি পরে বলছি। ঠিক আছে, এটা অনেক বড় জিনিস, একদিনে এরকম ভাবে স্পিডে পড়ানো নয়, কিন্তু আমি তোমাদের কনসেপ্ট দিচ্ছি যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। তাহলে তোমাকে এটা বোঝাতে হবে যে কি হয়েছে ডিউরিং গ্যামেট ফরমেশন, কি ঘটনা ঘটেছিল। এই যে সেগ্রিগেশনটা হলো, সেগ্রিগেশনটা কি কাকে মিন করছে, মানে কোন ফেনোমেননটাকে তোমাকে ডেসক্রাইব করার চেষ্টা করছে। তুমি মিওসিসকে ডেসক্রাইব করার চেষ্টা করছে। মিওসিস
মিয়োসিসে যখন অ্যানাফেজ হয়, অ্যানাফেজের সময় কি হয়, এই যে ক্রোমোজোমের সেগ্রিগেশন হয়। তো এই জিনিসটাকে ডেসক্রাইব করার চেষ্টা করছে যে যখন সেগ্রিগেশন হয়েছিল ক্যাপিটাল টি আর স্মল টি আলাদা আলাদা ছিল। ঠিক আছে, কেন ছিল তার কারণ তোমরা জানো যে পিওরটলের তোমরা জানো জিনোটাইপ কি, পিওরটলের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি। আমি আর তো ভনিতা করছি না, কারণ এগুলো তোমরা জানো, এগুলো আমার এখন পড়ানোর সময় নেই। ঠিক আছে, স্টাইল করে আমি খুব ফাস্ট বলে যাচ্ছি। ডোয়ার্পের জিনোটাইপ কি ছিল, স্মল টি। এ যখন গ্যামেট তৈরি করেছিল, একই রকমের গ্যামেট তৈরি করেছিল, মানে এক রকমের, দ্যাট ইজ ক্যাপিটাল টি। এ যখন গ্যামেট তৈরি করেছিল, সে এক রকমের গ্যামেট তৈরি করেছিল, স্মল টি। এরা যখন ফিউজ করেছিল কি হয়েছিল, গোটা F1টা ছিল ক্যাপিটাল টি স্মল টি। যত F1 এ যত প্ল্যান্ট হয়েছিল অল আর মানে বেয়ারিং দ্য সেম জিনোটাইপ ক্যাপিটাল টি এবং স্মল টি। এরপরে যখন F2 তে গেলাম, এই ক্যাপিটাল টি এবং স্মল টি ঠিক এইভাবে ছিল। ঠিক আছে, এই এখন এসব প্রশ্ন করো না, পরে বলছি। হ্যাঁ, ক্যাপিটাল টি এবং স্মল টি ছিল। সেই ক্যাপিটাল টি এবং স্মল টি কি বলছে, ক্যাপিটাল টি এবং যে স্মল টি ছিল, সেই ক্যাপিটাল টি এবং স্মল টি ডিউরিং মিয়োসিস মানে ডিউরিং গ্যামেট ফরমেশন তারা সেগ্রিগেট করেছে, তারা সেপারেট হয়েছে। কখন বাবা, অ্যানাফেজের সময়। কখন, অ্যানাফেজের সময়। একদম স্পেসিফিক জায়গাগুলোকে মেনশন করে দেবে, কারণ তোমাকে এরকম প্রশ্ন করতে পারে কখন হয়েছে সেগ্রিগেশনটা, বলবে অ্যানাফেজের সময় হয়েছে। তোমাকে আরো বেটার ওয়েতে যদি বলে কখন, অ্যানাফেজ 1ও হয়েছে, অ্যানাফেজ 2তেও হয়েছে। ঠিক আছে, সেগ্রিগেট করেছে, সেই জন্য আমরা স্মল টি ওয়ালা গ্যামেট পেয়েছি। এই স্মল টি ওয়ালা গ্যামেট কতগুলো পেয়েছি আমি জানি না, একদম জানি না। আমি শুধু এটুকু বলতে পারবো যে ক্যাপিটাল টি স্মল টি এইরকম জিনোটাইপ যদি কোনো অর্গানিজম ক্যারি করে, সে ক রকমের গ্যামেট তৈরি করতে পারবে, দু রকমের, একটা ক্যাপিটাল টি ওয়ালা গ্যামেট, একটা স্মল টি ওয়ালা গ্যামেট। কতগুলো তৈরি করতে পারবে সেটা আমি কোনোদিনই বলতে পারবো না। তো এবার বলছে যে এরকম স্মল টি ওয়ালা গ্যামেট যদি দুটো মিলিত হয় তাহলে ইট প্রডিউসড ওয়াট, ক্যাপিটাল টি ওয়ালা গ্যামেট যদি দুটো মিলিত হয় তাহলে ইট প্রডিউসড অল, ক্যাপিটাল টি স্মল টি যদি মানে মিলিত হয় তাহলে এরা কি তৈরি করবে, টল তৈরি করবে। তাহলে এইটা ছিল তাদের এক সংকর জনন বা মোনোহাইব্রিড ক্রস। কেন এটাকে মোনোহাইব্রিড বলা হয়, এই যে F1 এ যে অর্গানিজমটা তৈরি হলো, এর জিনোটাইপ কি, ক্যাপিটাল টি স্মল টি। এর যদি ফিনোটাইপ বলতে বলা হয় তাহলে অবভিয়াসলি বলবো, তোমরা জানো এটাকে টল বলি। ঠিক তো, তো এই টলটা আমরা শিখলাম যে এই টলটা হাইব্রিড টল। ঠিক আছে, কিন্তু আপাতত ফিনোটাইপে হাইব্রিড পিওর এই শব্দগুলোকে ব্যবহারই করা চলে না। ফিনোটাইপ মানে কত মিটার উচ্চতা বাবা, 10 মিটার উচ্চতা মানে টল বলবো। ফিনোটাইপ মানে কত মিটার উচ্চতা, 5 মিটার উচ্চতা, ডোয়ার্ফ বলবো। ঠিক আছে, কি বলবো আমি, ডোয়ার্ফ বলবো। আমার কথাটা বোঝা গেছে? হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে যে তুমি কি বলবে যে এই যে ক্রসটা মানে পিওর টল এবং পিওর ডোয়ার্ফ, এদের ক্রসিং এর জন্য F1 এ যে প্ল্যান্টস গুলো বা যে অর্গানিজমস গুলো তৈরি হলো, তারা একটা ক্যারেক্টারের জন্য হাইব্রিড। কোন ক্যারেক্টারের জন্য, দ্যাট ইজ স্টেম হাইট। স্টেম হাইটের জন্য সবাই হাইব্রিড, মানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি জিনো মানে কি করছে, অ্যালিলকে বেয়ার করছে। তাহলে এই হাইব্রিড মানে এই ক্রসিংটার দ্বারা কি তৈরি হলো, যে প্ল্যান্টস গুলো তৈরি হলো F1 এ, তাদেরকে নাম দেওয়া হয় কি বলতো, মোনোহাইব্রিড। ঠিক আছে, তাদেরকে নাম দেওয়া হয় মোনোহাইব্রিড। মোনোহাইব্রিড কেন, একটা ক্যারেক্টারের জন্য তারা হাইব্রিড। কথাটা বোঝাতে পারলাম? চলো আমাদেরকে এগোতে হবে, ফাস্ট হয়েছে। আমরা জানি অনেক কিছু ব্যাপার রয়েছে, কিন্তু এতটা আমি ডিটেলে বললে চলবে না। এখন আমি একটু ছোট্ট করে বলে দিই যে ক্যাপিটাল টি যদি দুটো সেম অ্যালিল থাকে, বা যদি এমনি থাকে স্মল টি যদি দুটো সেম অ্যালিল থাকে, সেটাকে বলা হয় হোমোজাইগাস। কি বলা হয়, হোমোজাইগাস। কেন এই জাইগাস কথাটা বলা হয়েছে, হোমো মানে জানো সেম, যদি দুটো সেম অ্যালিল থাকে তাহলে সেম জিনিস, মানে সেম জিনিসকে ডেসক্রাইব করার জন্য হোমো। জাইগাস কেন বলা হয়, জাইগাস হচ্ছে এরা প্রথমে বলছে এরকম ছিল, এরকম ক্যাপিটাল টি ছিল, এখানেও মনে করো কি ছিল, ক্যাপিটাল টি ছিল। ঠিক আছে, এরা ছিল গ্যামেট। এই গ্যামেট গুলো যখন মিলিত হলো, গ্যামেট গুলো ছিল হ্যাপ্লয়েড গো। এই গ্যামেট গুলো যখন মিলিত হলো, যেটা ফার্স্ট ডিপ্লয়েড সেল প্রত্যেকটা জীবের, মোটামুটি যারা হায়ার অর্গানিজম, যেটা ফার্স্ট ডিপ্লয়েড সেল, দ্যাট ইজ ইওর জাইগোট। সেখান থেকে টার্মটা এসছে কি বলতো, জাইগাস। তো এই জন্য এখানে হোমোজাইগাস বলা হয়। কারো যদি জিনোটাইপ কি হয়, ক্যাপিটাল টি স্মল টি হয়, তো সেটাকে কি বলা হয়, হেটেরোজাইগাস। সেটাকে বলা হয় হেটেরোজাইগাস। আমরা জানি যে যারা হিউম্যান হয়, হিউম্যানদের, আমি হিউম্যানদের দিয়ে বলছি, ঠিক আছে, অন্যের ক্ষেত্রে হতেই পারে, যাদেরকে ওই মানে হেটেরোজেনেসিটি যাদের দেখা যায়, হিউম্যানদের যেটা মেল, সেখানে যেটা সেক্স ক্রোমোজোম, সেখানে এক্স ওয়াই থাকে। আমরা জানি এক্স আর ওয়াই হচ্ছে নন হোমোলোগাস ক্রোমোজোম। এক্স এ যে জিনস গুলো থাকে, মানে অ্যালিলস গুলো থাকে, ওয়াই এ সেগুলো থাকে না। আবার বলতে পারি ওয়াই এ যে অ্যালিলস গুলো থাকে সেগুলো এক্স এ থাকে না। তাই এখানে একটা ঘটনা দেখা যায় যেটাকে হেমিজাইগাস কন্ডিশন বলা হয়, ব্যাস এটা শুধু মাথায় রাখবে। হ্যাঁ, এই তোমরা জানো বাকিটা। ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোকে হল্যান্ড্রিক জিনস
বলে, এগুলো তোমরা জানো, এগুলো আমি পড়াচ্ছি না। তাহলে এই গেল আমার মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস থেকে তিনি ল অফ ডমিনেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ল অফ পিউরিটি অফ গ্যামেটস, বা তোমাকে বলতে পারে ল অফ সেগ্রিগেশন, দ্যাট ইজ দ্য ফার্স্ট ল, এটাকে তিনি ডেসক্রাইব করেছিলেন। আমি চলে আসি কোনখানে, ডাই হাইব্রিড ক্রস। এই জায়গাটা বড় গুরুত্বপূর্ণ। আমি একদম জায়গায় আসি, হ্যাঁ তোমরা সবাই জানো আমি একদম জায়গায় আসি, কারণ এত ভনিতা করার সময়ই নেই আমার। ঠিক আছে, তিনি কি করেছিলেন, দুটো এখানে ক্যারেক্টারকে চুজ করেছিলেন, একটা হচ্ছে সিড কালার, একটা হচ্ছে সিড শেপ। তো তিনি একদিকে নিয়েছিলেন ইয়েলো রাউন্ড, ঠিক আছে, ইয়েলো রাউন্ড তিনি কিন্তু পিওর নিয়েছিলেন। বাবা কেমন ভাবে পিওর বানিয়েছিলেন সেটা তোমরা জানো, তিনি খুঁজে 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 পিওর নিয়েছিলেন। আরেক দিকে নিয়েছিলেন তিনি কি বলতো, এটার সাথে ক্রস করেছিলেন পিওর গ্রিন রিঙ্কল্ড, কি এসেছিল, গ্রিন রিঙ্কল্ড, এটাকে তিনি দুটোকে চুজ করেছিলেন। ঠিক আছে, আমি একদম সরাসরি জিনোটাইপ লিখছি, যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। ঠিক আছে, এদের দুজনের মধ্যে তিনি কি করেছিলেন, ক্রসিং করেছিলেন। এবার বলছে যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক রকমের গ্যামেট তৈরি করবে, এ নাকি এক রকমের গ্যামেট তৈরি করবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। এ নাকি ক রকমের গ্যামেট তৈরি করবে, মানে গ্রিন রিঙ্কলটা এক রকমের গ্যামেট তৈরি করবে, স্মল ওয়াই স্মল আর। এদের দুজনকে আমি ফিউজ করালাম, জাইগোট তৈরি করবে। ঠিক আছে, সেই জাইগোটটা আলটিমেটলি বীজ তৈরি করবে, এবং বীজটা বড় হলে নতুন গাছ তৈরি করবে। তার জিনোটাইপ কি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর। এটা হলো আমার F1 জেনারেশন। এবং এখানে যে প্রত্যেকটা বীজ হলো, প্রত্যেকটা সিড, সবাই কিন্তু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এই জিনোটাইপটাকে ক্যারি করে। এবং এদের ফিনোটাইপ কি হলো, এদের ফিনোটাইপ হলো কি, ইয়েলো রাউন্ড। এদের ফিনোটাইপ কি হলো, ইয়েলো রাউন্ড। আমি ক্লিয়ার? ঠিক আছে, এতক্ষণ অব্দি ঠিক ছিল। মেন্ডেল বললো একদম সেম সেম। আমি যখন মনোহাইব্রিড ক্রস করেছিলাম তখন আমি দুটো ট্রেট নিয়ে কাজ করেছিলাম, আমার একটা ট্রেট এসেছিল। কোনটা এসেছিল, শুধুমাত্র টলটা এসেছিল, ডোয়ার্ফটা আসেনি। আমি জানি তো ডোয়ার্ফটা রিসেসিভ, ডোয়ার্ফটা লুকিয়ে আছে, ও পরের বারে আসবে। ঠিক আছে, একটুতে আসবে। এখানেও তিনি ভাবলেন যে আমি কতগুলো ট্রেট নিয়ে কাজ করেছি, 4খানা ট্রেট নিয়ে কাজ করেছি, ইয়েলো গ্রিন রাউন্ড রিঙ্কেল, 4টা ট্রেট আছে, তো আমার হাফ ট্রেট এসছে। খুব সুন্দর কথা, ইয়েলো আর রাউন্ড এসছে। আর ও জানে যে গ্রিনও আছে আর সাথে, আর রাউন্ডের সাথে রিঙ্কেলডও আছে, তারা সাইড বাই সাইড আছে, তাদের ব্লেন্ডিং হয়নি, তারা ডেফিনেটলি কোনখানে পাবে, তাদেরকে আবার কোথায় ফিরে পাবে, F2 তে ফেরবে। মেন্ডেল মজাতে আছে বলে একদম সেম টু সেম আসছে কিনা একবার চেক করে দেখি। মেন্ডেল কি করলো, এইটার কি করলো, সেলফিং করলো। আমি আর টেকনিক দেখাচ্ছি না কেমন ভাবে সেলফিং করলো, ক্রস করলো, সেম এফেক্টই আসতো, ওই মনোহাইব্রিডও তাই, আমি এগুলো আর বলছি না। ঠিক আছে, এগুলো তোমরা জানো আশা করি। এটাকে সেলফিং করলে যে রেজাল্ট আসবে, ক্রস করলেও সেম রেজাল্ট আসবে। মনোহাইব্রিডও F1 থেকে যখন F2 তে যাবো, সেলফিং করলে যা রেজাল্ট আসবে, ক্রস করলেও তাই রেজাল্ট আসবে, আনটিল এন্ড আনলেস যদি জেনেটিক মিক্সিং না হয়। জেনেটিক মিক্সিং হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং এর পার্ট। কিভাবে হয়, যদি দীর্ঘদিন কোনো প্ল্যান্টকে ফেলে রেখে দেওয়া হয়, তাহলে তার ক্যারেক্টারের কিছু চেঞ্জেস আছে, এটাকে জেনেটিক মিক্সিং বলে। তোমাদের শেখার প্রয়োজন নেই এই অবস্থায়। ঠিক আছে, 9-10 জীবনে কোনোদিন এই প্রশ্নগুলো করবে না, হয়েছে? তো আমার বক্তব্য হচ্ছে যে সেলফিং করলো, সেলফিং করার পর কি পেলো, চেকারবোর্ড মেকারবোর্ড তোমরা এঁকে নেবে, আমি আঁকতে যাব না। তো তিনি পেলেন কি কি, তার খুব মজা ছিল যে আমি আবার কি পাবো, ইয়েলো রাউন্ড পাবো, আর কি পাবো, গ্রিন রিঙ্কলড পাবো। ঠিক আছে, হ্যাঁ তিনি পেলেন ইয়েলো রাউন্ড পেলেন, গ্রিন রিঙ্কলটা পেলেন, কিন্তু সাথে আরো দুটো নতুন পেলেন। কি কি পেলেন, ইয়েলো, কি পেলেন, রিঙ্কলড, আর কি পেলেন, গ্রিন রাউন্ড। তিনি আবার চমকে গেলেন, বলে বাহ, মনোহাইব্রিড ক্রস যখন হচ্ছিল তখন তো একটা জিনিস পেয়েছিলাম যে প্যারেন্টাল ক্যারেক্টার। মন দিয়ে শোনো, প্যারেন্টাল ট্রেট কি কি ছিল, একটা টল ছিল, একটা ডোয়ার্ফ ছিল। আমার F1 এ একটা প্যারেন্টাল ট্রেট এসছে, মানে আমি বলতে পারি হাফ প্যারেন্টাল ট্রেট এসছে। আবার F2 তে যে দু রকমের প্যারেন্টাল ট্রেটই পেয়েছি, টল পেয়েছি আর ডোয়ার্ফ পেয়েছি। দে আর কোয়াইট কনসিস্টেন্ট উইথ দ্য প্যারেন্টাল ট্রেট। প্যারেন্টরা যে ট্রেট বেয়ার করেছিল, একজন 10 মিটার, একজন 5 মিটার। মেন্ডেল কি পেলেন, F1 এ শুধু 10 মিটার পেলেন, কিন্তু তোমার কোনখানে F2 তে যে আবার 5 মিটার, আবার 10 মিটারই পেলেন। মানে প্যারেন্টাল ট্রেটটা যেরকম ছিল, সেই প্যারেন্টাল ট্রেটটাই কি হয়েছে, রিপিট হয়েছে। মেন্ডেল মজাতে ছিল যে F2 তে যে আমি কি পাবো, আমি যখন ডাই হাইব্রিড ক্রস করবো সেম সেম হবে, ঠিক সেম সেম আসছিল, যে 4টা ট্রেট নিয়ে কাজ করছিল, দুটো ট্রেট এসছে। ঠিক আছে, তিনি ভাবলেন এরপর সেলফিংটা করব, আবার কি চলে আসবে, দুটো প্যারেন্টাল ট্রেট আসবে। মানে কি আসবে, ইয়েলো রাউন্ড এসেছিল দেখো এখানে, আর গ্রিন রিঙ্কেলটা আসেনি, বলছে ওটা F2 তে চলে আসবে। পেলেন তিনি, ইয়েলো রাউন্ড তো পেলেনই, আর তিনি গ্রিন রিঙ্কেলডও
পেলেন, কিন্তু সাথে দুটো নতুন জিনিসকে পেলেন, একটার নাম হচ্ছে ইয়েলো রিঙ্কেলড এবং গ্রিন রাউন্ড। ঠিক আছে, এদের রেশিওটা তোমরা জানো আশা করি, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা 3। ঠিক আছে, আমরা একটু টেকনিক্যাল লিখে দিই, 9:3:3:1, এগুলো আমি শেখাতে চাইছি না। আমার বক্তব্য হচ্ছে এই যে দুটো ব্ল্যাক কালারে লেখা আছে, দে আর প্যারেন্টাল ক্যারেক্টার বা দে আর প্যারেন্টাল ট্রেড বা প্যারেন্টাল টাইপ। ঠিক আছে, এটা প্যারেন্টাল টাইপ, এটা তো আসবে। নতুন যে দুটো জিনিস হলো ডাইহাইব্রিড ক্রসে, এগুলো বাবা নতুন, এগুলো আগে ছিল না, প্যারেন্টদের মধ্যে এরকম জিনিস কোনোদিন ছিল না, এগুলো হচ্ছে নতুন কম্বিনেশন। তাদের এদেরকে বলবো কি, রিকম্বিনেন্ট টাইপ। কি বলবো আমরা? রিকম্বিনেন্ট টাইপ। এম আই ক্লিয়ার? এটা তার কাছে নতুন জিনিস ছিল, এবং তিনি ডেসক্রাইব করলেন যে রিকম্বিনেশন গুলোর অ্যারাইজ করার কারণ কি। তখন ও জানতোই না বাবা ওই মিওসিস হয় বা ক্রসিং ওভার হয়, এই জিনিসগুলো তার আইডিয়াই ছিল না। তিনি ডেসক্রাইব করলেন, এটার জন্যই তিনি বিখ্যাত, তিনি ডেসক্রাইব করলেন যে এই প্রত্যেকটা ট্রেট, ঠিক আছে, তার জন্য যে দায়ী অ্যালিলস গুলো আছে, দে আর লোকেটেড অন ডিফারেন্ট ক্রোমোসোম। আমার বক্তব্য হচ্ছে, যদি এইরকম একটা যদি আমরা যদি একটা ছবি আঁকি, যে এইরকম ভাবে আছে, যে এখানে টোটাল কতগুলো ক্রোমোসোম আছে, একটা ডিপ্লয়েড সেল 2n, 2n সমান কতগুলো 6, তো এখানের মধ্যে 6টা ক্রোমোসোম আছে, বা আমরা বলতে পারি 3 জোড়া ক্রোমোসোম আছে। তো ওর বক্তব্য অনুযায়ী এটা হচ্ছে মনে করো 1 নাম্বার জোড়া, এটা হচ্ছে 2 নাম্বার জোড়া, এটা হচ্ছে 3 নাম্বার জোড়া, মানে এটা এটা এটা। তো ওর বলছে 1 নাম্বার জোড়ায় কে আছে, মনে করো আমার সিডের কালার ডিটারমিনিং অ্যালিল আছে, মনে করো কে আছে, এখানে ক্যাপিটাল ওয়াই আছে, এখানে স্মল ওয়াই আছে, চেঞ্জ করে নাও ক্যাপিটাল ওয়াই এর জায়গায় স্মল ওয়াই, এটা লিখলে তোমরা জানো, এগুলো এখন শেখানোর সময় নয়। ঠিক আছে, যে কেউ থাকতে পারে, মানে আমার বক্তব্য আছে 1 নম্বরে কে আছে, সিডের কালার ডিটারমিনিং অ্যালিল আছে। ঠিক আছে, আর 3 নাম্বার ক্রোমোসোম যেটা পেয়ার, সেখানে কি আছে, সিডের শেপ ডিটারমিনিং অ্যালিল আছে। ঠিক আছে, তাহলে এখানে কে আছে, আচ্ছা চলো এখানে লিখে দিচ্ছি, এখানে সুবিধা হবে, হ্যাঁ তোমাদের এখানে লোকাসটা করে দিচ্ছেন, কনসেপচুয়ালি তাহলে ঠিক থাকবে। ওইখানেই থাকতে হবে এরকম। কোন কালারটা ছিল এটা, এখানে আছে, এখানে মনে করো কে আছে ক্যাপিটাল আর, এখানে কে আছে ক্যাপিটাল আর বা স্মল আর ক্যাপিটাল আর, যেরকম কম্বিনেশনে থাকুক। তো আমার বক্তব্য হচ্ছে তিনি ডেসক্রাইব করেছিলেন যে আমার যে ট্রেটস গুলো ছিল, তার জন্য যে দায়ী অ্যালিল গুলো ছিল, দে আর লোকেটেড অন ডিফারেন্ট ক্রোমোসোম। ঠিক আছে, অ্যাজ দে লোকেটেড অন ডিফারেন্ট ক্রোমোসোম, তাদেরকে তুমি যেমন খুশি ভাবে সরাতে, নাড়তে, ঘাঁটতে, চাটতে, যা ইচ্ছা করতে পারো। ঠিক আছে, দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। তুমি ক্যাপিটাল ওয়াই কে যখন তুলে আনছো, শুধু ক্যাপিটাল ওয়াই আসছে, ক্যাপিটাল আর কিন্তু বা স্মল আর কিন্তু উঠে আসছে না। স্মল ওয়াই কে যখন তুলছো, তুমি শুধুমাত্র স্মল ওয়াই আসছে, তার সাথে অন্যান্য মানে সিডের শেপ ডিটারমিনিং কোনো অ্যালিল উঠে আসছে না। তাই তুমি যেমন ইচ্ছা সেট করো, তুমি নাও সেট করো দুটো ক্যাপিটাল ওয়াই কে নাও, ঠিক আছে, দুটো স্মল আর কে নাও, হ্যাঁ কোনো অসুবিধা নেই, বলবে হ্যাঁ করে দেবো। তুমি এমন নিতে পারো, একটা ক্যাপিটাল ওয়াই কে একটা স্মল ওয়াই কে নাও, কোনো অসুবিধা নেই। একটা স্মল একটা ক্যাপিটাল আর কে একটা স্মল আর কে, হ্যাঁ পারবে। ঠিক আছে, কারণ কি, দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। ক্যাপিটাল ওয়াই আলাদা ক্রোমোসোমে, স্মল ওয়াই আলাদা ক্রোমোসোমে। ঠিক আছে, হ্যাঁ ক্যাপিটাল আর আলাদা ক্রোমোসোমে, স্মল আর আলাদা ক্রোমোসোমে। এই যে চারটা আমরা অ্যালিল পড়লাম, চারটা কি বলবো অ্যালিল, যারা এই চারটা ট্রেট কে কন্ট্রোল করে, বলছে তারা আলাদা আলাদা ক্রোমোসোমে ছিল বাবা। ঠিক আছে, তারা আলাদা আলাদা ক্রোমোসোমে ছিল। এই যেমন 3 নম্বর পেয়ারে এখানে আর থাকতে পারে, এখানে ক্যাপিটাল আর থাকতে পারে। আমার বক্তব্য হচ্ছে দে আর লোকেটেড অন ডিফারেন্ট ক্রোমোসোম পেয়ার। ঠিক আছে, তার জন্য তারা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এবং তুমি ইন্ডিপেন্ডেন্ট বলে যেমন তেমন তুমি বানাতে পারো, যেমন তেমন তুমি বানাতে পারো। মনে করো তোমাকে আমি কি দিয়েছি, একটা স্কুলে হয়তো তোমাকে মিষ্টি বিতরণ করতে দিয়েছি এবং নোনতা বিতরণ করতে দিয়েছি। তো আমি নোনতার মধ্যে কি রেখেছি, সিঙ্গাড়া রেখেছি, আর কি রেখেছি, হয়তো নিমকি রেখেছি, কি রেখেছি, নিমকি রেখেছি। আর এখানে কি রেখেছি, রসগোল্লা রেখেছি, আর কি রেখেছি, লাড্ডু রেখেছি। তোমাকে বললাম একটাই শর্ত, যে তুমি কি করবে, তুমি দুটো দেবে, প্রত্যেকটা প্যাকেটে দুটো করে জিনিস থাকবে, একটা নোনতা থাকবে, একটা কি থাকবে, মিষ্টি থাকবে। তাহলে তুমি কতগুলো কম্বিনেশন বানাতে পারবে, তুমি সিঙ্গাড়া বানাতে পারবে, সিঙ্গাড়ার সাথে রসগোল্লা বানাতে পারবে, তুমি সিঙ্গাড়া বানাতে পারবে, সিঙ্গাড়ার সাথে লাড্ডু বানাতে পারবে, তুমি নিমকি বানাতে পারবে, নিমকির সাথে রসগোল্লা এই একটা কম্বিনেশন বানাতে পারবে, তুমি নিমকি বানাতে পারবে, নিমকির সাথে কি বানাতে পারবে, লাড্ডু বানাতে পারবে। দেখো তুমি চারটা কম্বিনেশন বানাতে পারছো। এবার তোমাকে আমি বলেছিলাম যে তুমি দুটো দাও, যে কোনো একটা খুশি মতন দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে হয়তো আমি বলে দিলাম, বার দিয়ে দিলাম, যে বাবা তুমি যদি সিঙ্গাড়া দিতে চাও, তোমাকে রসগোল্লাই দিতে হবে।
ঠিক আছে? তুমি যদি নিমকি দিতে চাও, নিমকির সাথে কি দিতে হবে? লাড্ডু দিতে হবে। তখন তুমি চাইলেও কিন্তু সিঙ্গাড়ার সাথে রসগোল্লার কম্বিনেশন বানাতে পারবে না। আমি একটা বার দিয়েছি, আমি একটা শর্ত দিয়েছি। এখানে ওরা বলছে কি, মেন্ডেল বলে গেছিলেন যে ইন্ডিপেন্ডেন্টলি আছে, কি আছে? ইন্ডিপেন্ডেন্টলি আছে। তাহলে এখানে যে রিকম্বিনেশনটা অ্যারাইজ করেছে, এই রিকম্বিনেশন ইজ ডিউ টু ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। অ্যাসর্টমেন্ট মানে হচ্ছে কম্বিনেশন তৈরি করাকে বা সমন্বিত হওয়াকে, জোড়াটাকে অ্যাসর্টমেন্ট বলা হয়। ঠিক আছে? এটা কিসের জন্য এসছে? ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের জন্য। কিসের জন্য এসছে? ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের জন্য এসছে। ব্যাস, এতদূর পড়ানো হলো। ঠিক আছে? আমি আরেকবার কথা বলেছি। লাস্ট হচ্ছে মেন্ডেল কি করেছিলেন? টেস্ট ক্রস করেছিলেন। কি করেছিলেন? টেস্ট ক্রস করেছিলেন। না তোমরা জানো টেস্ট ক্রস কোথা থেকে এসছে? ব্যাক ক্রস থেকে এসছে। ব্যাক ক্রস মানে কি? যে মনে করো এরকম টল ছিল আর কে ছিল? ডোয়ার্ফ ছিল। ঠিক আছে? আমি F1 জেনারেশনে কি পেলাম? টল পেলাম। আমি F2 জেনারেশনে আবার কি পেলাম? টল পেলাম প্লাস কি পেলাম? ডোয়ার্ফ পেলাম। ঠিক আছে? এটা হচ্ছে F1, এটা হচ্ছে পি, এটা হচ্ছে F2। আমার বক্তব্য হচ্ছে আমি কি করছি, যদি পেছন দিকে যাই কোনো কারণে, এই টলটার সাথে যদি আমি এই টলের বা এই ডোয়ার্পের যদি ক্রস করি, তাহলে সেটাকে কি বলবো? আমি ব্যাক ক্রস বলবো। তাহলে সেটাকে আমি কি বলবো? ব্যাক ক্রস বলবো। এটা তোমরা জানো, এটা নিয়ে আমি ডিটেলে বলছি না। ঠিক আছে? তাহলে পেছনে যদি আমি যাই, মানে আমি জেনারেশনে ফরওয়ার্ড না হয়ে যদি ব্যাকওয়ার্ডে যাই, ঠিক আছে? আমি এই টলটার সাথে যদি এই টলের করি, ঠিক আছে? আমি উল্টো করে বলছি, এই টলটার সাথে এই টলটার করি, আমি সেটাকেও ব্যাক ক্রস বলবো। ঠিক আছে? তাহলে জেনারেশন তুমি যদি কি করো, ফরওয়ার্ড না করে যদি পেছন দিকে যাও, তাহলে সেটাকে আমরা টেকনিক্যালি বলবো ব্যাক ক্রস। এবার এই ব্যাক ক্রস বলছে দু রকমের। যদি আমি এখানে ডমিনেন্ট প্যারেন্টকে ইউজ করি, কাকে ইউজ করি? ডমিনেন্ট প্যারেন্টকে ইউজ করি, তাহলে তুমি ব্যাক ক্রস বলবে। এটার ব্যবহার রয়েছে যদি আমরা কি করি, এটা 50% পিওর লাইন প্রডিউস করে। যদি আমি মানে কি করি, এটাকে প্ল্যান্ট মানে ব্রিডিং এ ইউজ করি, তাহলে এই যে ডমিনেন্ট প্যারেন্টের সাথে যদি F1 এর ক্রস করানো হয়, তাহলে 50% এ পিওর লাইন জেনারেট করে। তো এই ব্যাক ক্রসের কিন্তু গুরুত্ব রয়েছে ডমিনেন্ট প্যারেন্টের সাথে। আরেক ধরনের ব্যাক ক্রস হয় যেটা রিসেসিভ প্যারেন্টকে ইউজ করি। কাকে ইউজ করি? রিসেসিভ প্যারেন্টকে। যদি রিসেসিভ প্যারেন্টকে ইউজ করি, সেই ধরনের ব্যাক ক্রসের একটা বিশেষ নাম দেওয়া হয়। এর নাম দেওয়া হয় টেস্ট ক্রস। কেন নাম দেওয়া হয়েছে তুমি নিশ্চয়ই জানো, যে টেস্ট ক্রস দ্বারা আমরা কি ডিটারমিন করি, যে এই যে F1টা মানে সামনের দিকে যে জেনারেশনটা এগিয়ে গেছে, সেই জেনারেশনের যে অর্গানিজমটা, সেটা হাইব্রিড অর নট, সেটা হাইব্রিড বটে না সেটা পিওর, সেই জিনিসটাকে জানার জন্য আমরা কি করি? টেস্ট ক্রস করি। সেই জিনিসটাকে জানার জন্য আমরা টেস্ট ক্রস করি। কথাটা বোঝা গেল? হ্যাঁ, কিভাবে হয় তোমরা জানো। আসল ব্যাপারটা কি ছোট্ট করে বলি, যে দেখো ক্যাপিটাল টি কি হয়? টল হয়। ক্যাপিটাল টি কি হয়? ডোয়ার্ফ হয়। ঠিক আছে? স্মল টি কি হয়? সরি, আমি একটু ভুল লিখলাম। ক্যাপিটাল টি কি হয়? টল হয়। ক্যাপিটাল টি স্মল টিও কি হয়? টল হয়। স্মল টি কি হয়? ডোয়ার্ফ হয়। ঠিক আছে? আমরা একটা জিনিস শিখলাম যে রিসেসিভ ক্যারেক্টারকে যদি এক্সপ্রেস হতে আমরা জানি, তাকে সবসময় কি কন্ডিশনে থাকতে হবে? হোমোজাইগাস কন্ডিশনে থাকতে হবে। কিন্তু একটা ডমিনেন্ট ক্যারেক্টারকে মানে টলকে যদি এক্সপ্রেস হতে হয়, সেটা দুটো কন্ডিশনে সে এক্সপ্রেস হতে পারে। সে হোমোতেও এক্সপ্রেস হতে পারে, সে হেটেরোজাইগাসও এক্সপ্রেস হতে পারে। কথাটা বোঝাতে পেরেছি? তো কেন এরকম হয়? সিম্পল, আমরা একটু প্রোটিন লেভেলে যাই। ঠিক আছে? আমার বক্তব্য হচ্ছে যে ক্যাপিটাল টি মনে করো একটা প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনটার নাম হচ্ছে এ। ঠিক আছে? স্মল টি একটা প্রোটিন তৈরি করে, যে প্রোটিনটার নাম হচ্ছে বি। ঠিক আছে? এবার বলছে এ এবং এই বি প্রোটিন, এই দুজনের মধ্যে কি হয়? এতে ইনহিবিশন হয়। মানে কি হয়? এ প্রোটিন বি প্রোটিনকে কি করতে পারে? কিল করতে পারে। ব্যাস, এটা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, মানে এটা হচ্ছে তাদের আগের থেকে শত্রুতা। এবার বলছে কারো যদি জিনোটাইপ ক্যাপিটাল টি হয়, তাহলে এ কি প্রোটিন তৈরি করবে? এ প্রোটিন তৈরি করবে। এও কি প্রোটিন তৈরি করবে? এ প্রোটিন। দেখো, এ প্রোটিন দুজনেই তৈরি করছে, অ্যামাউন্টের সাথে আমার কোনো মতলব নেই। ঠিক আছে? কোনো মতলব নেই। মানে দুটো ক্যাপিটাল টি থাকলে তো অনেক বেশি এ তৈরি হবে। আমি লিখছি, কারো যদি জিনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি হয়, এ কি তৈরি করছে? এ প্রোটিন তৈরি করছে। এ কি তৈরি করছে? বি প্রোটিন তৈরি করছে। ঠিক আছে? তো বক্তব্য হচ্ছে যে এটা তো এখানে একটা এ আছে, এখানে দুটো এ আছে, আমরা অ্যামাউন্টের সাথে কোনো মতলব নেই। এ প্রোটিন আছে না নেই দেখতে হবে। ঠিক আছে? যদি এ প্রোটিন থাকে, দেখো এখানে দুটোই এ প্রোটিন তৈরি হচ্ছে, তাহলে তার উচ্চতা কত মিটার হয়? নাকি 10 মিটার হয়। মানে একটা এ থাকলেও 10 মিটার হবে, দুটো এ থাকলেও 10 মিটার হবে। যদি কারো জিনোটাইপ কি হয়? স্মল টি হয়, এও বি প্রোটিন তৈরি করে, এও কি তৈরি করে? বি প্রোটিন তৈরি করে। বি প্রোটিন যদি কারো কোনো অর্গানিজমের শরীরে থাকে, তাহলে তার উচ্চতা কত মিটার হয়? 5 মিটার। তাহলে এর উচ্চতা কত মিটার হয়? 5 মিটার। এবারে বলছে যার জিনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি, সে কি করে? একজন এ প্রোটিন তৈরি করলো, একজন বি প্রোটিন তৈরি করলো। যেই এরকম
তৈরি করলে এ কাকে কিল করে দিল, ডিস্ট্রাক্ট করে দিল, বি কে ডিস্ট্রাক্ট করে দিল, তাহলে কি থাকলো কি, এই প্রোটিন পড়ে থাকলো, তাহলে তার উচ্চতা কত হবে, 10 মিটারই হবে। তো সেই জন্য একটা ডমিনেন্ট ক্যারেক্টার দুটো জায়গাতেই এক্সপ্রেসড হয়, কিন্তু রিসেসিভ ক্যারেক্টারকে যদি এক্সপ্রেসড হতে হয় তাহলে তাকে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতেই এক্সপ্রেসড হতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল আমার টেস্ট ক্রসের গল্প, রিসেসিভ ডমিনেন্টের গল্প। ঠিক আছে, আমি আরেকটা লাস্ট একটা পড়িয়ে চলে যাব, যার নাম হচ্ছে রেসিপ্রোকাল ক্রস। ঠিক আছে, রেসিপ্রোকাল ক্রস, বর্তমানে এই ক্রস গুলো আর করা হয় না। রেসিপ্রোকাল ক্রস মানে কি, ইট ইজ আ সেট অফ টু ক্রস। এখানে দুটো ক্রস করব। ঠিক আছে, যে মনে করো দুটো অর্গানিজম আছে, এ এর সাথে বি, এই দুজনকে আমি ক্রস করাবো। ঠিক আছে, সেকেন্ড সেটও আমি তাই করব, এ এর সাথে বি কে ক্রস করাবো। ঠিক আছে, তো কি করাবো, প্রথম ক্ষেত্রে এ কে মেল ধরবো তো বি কে ফিমেল ধরবো, দ্বিতীয় ক্ষেত্রে এ কে ফিমেল ধরবো তো বি কে মেল ধরবো। এইরকম যদি করানো হয় তখন যে জিনিসটা হয় তার নাম হচ্ছে রেসিপ্রোকাল ক্রস। এটা করা হয় কিসের জন্য, তার কারণটা জানো, যে কোনো ট্রেট, কোনো ট্রেট সেক্স লিঙ্কড কিনা, কোন ট্রেট সেক্স লিঙ্কড কিনা জানার জন্য আগেকার দিনে কি করা হতো, রেসিপ্রোকাল ক্রস করা হতো। যে মিউল, হিনি, এই জিনিসগুলো, ঘোড়া এবং গাধা, এ কে ঘোড়া, বি হচ্ছে গাধা, আবার এ কে কি করে দিলাম, আমি গাধা বানিয়ে দিলাম, বি কে ঘোড়া বানিয়ে দিলাম, মানে এ ঘোড়াই রইলো, আমি একবার ঘোড়ার মেল কে ইউজ করলাম তো গাধার ফিমেল কে ইউজ করলাম, আমি এখানে ঘোড়ার কি করলাম, আচ্ছা ঘোড়ার ফিমেল কে ইউজ করলাম তো গাধার মেল কে ইউজ করলাম। আমরা দেখলাম যে কোন ট্রেড সেক্স লিঙ্কড কিনা এটা জানার জন্য আগে কি করা হতো, রেসিপ্রোকাল ক্রস করা হতো। বর্তমান দিনে এসব কিচ্ছু করা হয় না। ঠিক আছে, বর্তমান দিনে অনেক অ্যাডভান্স টেকনিক বেরিয়ে গেছে যার দ্বারা করা হয়। টেস্ট ক্রসের জন্য আর ওই পেছন দিকে যাওয়ার প্রয়োজন নেই, মানে ব্যাক ক্রস না হলেও চলবে। বর্তমান দিনে টেস্ট ক্রসের তারা আসল যে রিজনটা সেটা বুঝে গেছে, যে টেস্ট ক্রস করতে গেলে তোমাকে কি করতে হবে, রিসিসিভ প্যারেন্ট ক্যান, একটা রিসিসিভ ট্রেট বেয়ারিং যে কোনো অর্গানিজমের সাথে তুমি কি করে দাও, ক্রস করিয়ে দাও F1টা, তুমি বুঝে যাবে সে কি করবে, সে মানে হাইব্রিড না সে পিওর। যদি পিওর হয় তাহলে সে কি তৈরি করবে, এক রকমের ফিনোটাইপ তৈরি করবে, আর সে যদি হাইব্রিড হয় সে দু রকমের ফিনোটাইপ তৈরি করবে। ঠিক আছে, ব্যাস এগুলো তোমরা একটু মাথায় রাখো। আমি একটু ছোট্ট করে বলবো যে মেন্ডেল যে নেই ডাইহাইব্রিডের যে টেস্ট ক্রস রেশিও ছিল সেটা কত ছিল, 1:1:1:1:1। ঠিক আছে, এটা ছিল, ওয়ানটা ইয়েলো রাউন্ড ছিল, এটা ছিল ইয়েলো রিঙ্কেল ছিল, এটা কি ছিল, গ্রিন রাউন্ড ছিল, এটা গ্রিন রিঙ্কেল ছিল। মেন্ডেলের F2 এর ফিনোটাইপ রেশিও কত ছিল, তোমাদের প্রশ্নে এসেছিল 9:3:3:1। তোমরা জানো এই 9টা হচ্ছে কি, এই 9 আর এই 1টা এগুলো হচ্ছে প্যারেন্টাল টাইপ ছিল। ঠিক আছে, আর এই 3 এগুলো কি ছিল, রিকম্বিনেন্ট ছিল। এগুলো কি ছিল, রিকম্বিনেন্ট ছিল। মাথায় রাখবে, হয়েছে, এগুলো থেকে প্রশ্ন দেয়, বিশেষ করে মাথায় করবে, হয়েছে। চলো আমরা একটু লিঙ্কেজে যাব। ঠিক আছে, কি যাবো, লিঙ্কেজ। লিঙ্কেজ আমরা আগে পড়েছি, আমি লিঙ্কেজ পড়াতে আসছি না। আমি লিঙ্কেজে একটা জিনিস দেখা গেল যে বাবা এখানে লিঙ্কড জিনিস আছে। ঠিক আছে, এটাকে প্রথমবারের জন্য ডেসক্রাইব করেছিল, মানে প্রথমবারের জন্য ঠিকঠাক ভাবে না ডেসক্রাইব করলো, মোটামুটি ভাবে ডেসক্রাইব করেছিল দুজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে বেটসন আর একজনের নাম হচ্ছে পানেট। ঠিক আছে, তো বেটসন এবং পানেট তারা কি করেছিল, সুইট পি নিয়ে কাজ করেছিল। কি নিয়ে কাজ করেছিল, সুইট পি নিয়ে কাজ করেছিল। ঠিক আছে, আচ্ছা মেন্ডেল যে পিটা নিয়ে কাজ করেছিল সেটাকে, যে নাম হচ্ছে পাইসাম স্যাটাইভাম, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় গার্ডেন পি। কি বলা হয়, গার্ডেন পি। এরা সুইট পি নিয়ে কাজ করেছিল। এর সাইন্টিফিক একটা ল্যাথাইরাস ওডোরেটাস। কি নাম, ল্যাথাইরাস ওডোরেটাস। ঠিক আছে, আমি এখানে কি পড়াতে এসেছি, তো আমার বক্তব্য হচ্ছে ল্যাথাইরাস ওডোরেটাস নিয়ে তারা কাজ করেছিলেন। তারা দু রকমের ট্রেটকে তারাও চুজ করেছিলেন, মানে দুটো ক্যারেক্টারকে তারাও চুজ করেছিলেন। একটা হচ্ছে ওই পোলেনের শেপ, আর একটা হচ্ছে ফ্লাওয়ারের কালার। ঠিক আছে, তো ফ্লাওয়ারের কালার কি ছিল, রেড ছিল, এটা ডমিনেন্ট ছিল, আমি লিখে দিচ্ছি ডমিনেন্ট। আর আরেকজনের কি ছিল, পোলেনের শেপ ছিল, কি ছিল, লং ছিল, এটাও ছিল ডমিনেন্ট। ঠিক আছে, এর সাথে ক্রস করালেন তিনি হোয়াইট কালারের ফ্লাওয়ার। ঠিক আছে, কাকে করালেন, হোয়াইট কালারের ফ্লাওয়ার। হোয়াইট কালারের ফ্লাওয়ারের সাথে তিনি ক্রসটা করালেন কাকে, হোয়াইট কালারের ফ্লাওয়ার সাথে রাউন্ড পোলেনকে। কাকে, রাউন্ড পোলেনকে। তো এগুলো ছিল রিসিসিভ, মানে একটা প্যারেন্টকে টোটাল ডমিনেন্ট, একটা প্যারেন্টকে টোটাল রিসিসিভ ধরেছিলেন। ঠিক আছে, ক্রসটা করানোর পর তিনি যখন কি পেলেন, সরি রেড লিখছি না, এটা ব্লু হবে, আমি একটু গন্ডগোল করলাম। ঠিক আছে, এটা কি হবে, ব্লু লং, আর একটা হচ্ছে রেড রাউন্ড হয়ে যাবে। এটা কি হবে, রেড রাউন্ড হবে। ঠিক আছে,
হ্যাঁ, ব্লুটা ডমিনেন্ট, এটা হচ্ছে রিসিসিভ। তো তিনি কি করলেন, এই ব্লু এর জন্য কি ছিল, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এল ক্যাপিটাল এল, এখানে কি ছিল, স্মল বি স্মল বি স্মল এল স্মল এল, এগুলো তার জিনোটাইপ ছিল। ঠিক আছে, সিম্পল মেন্ডেলিয়ান জেনেটিক্স একদম প্রপারলি ফলো হচ্ছে। দেখো এখন অব্দি কি করলো, তারা ক্রস করলো, এ ক রকমের গ্যামেট তৈরি করলো, এক রকমের ক্যাপিটাল বি ক্যাপিটাল এল, এ ক রকমের গ্যামেট তৈরি করলো ক্যাপিটাল বি স্মল এল। ঠিক আছে, কিভাবে তৈরি করে জানো তো, সবাই জানো তো? না জানলে আমাকে বলো, আমি একটা পদ্ধতি দেখিয়ে দেবো যেটাতে খুব কম সময়ে হবে, মানে ক রকমের গ্যামেট তৈরি করবে এটাও বলতে পারবে। ঠিক আছে, ওই 2 to the power n টা তো সবাই জানে, ক রকমের জিনোটাইপ তৈরি করবে তা হচ্ছে 3 to the power n। ঠিক আছে, আমি এগুলো জানো। ঠিক আছে, যদি সেম সেম জিনোটাইপের ফিউশন হয় তাহলে কতগুলো জিনোটাইপ তৈরি করতে পারবে সেটাও বলা যাবে, কতগুলো ফিনোটাইপ তৈরি করতে পারবে সেটাও বলা যাবে। ঠিক আছে, আমি এখানে গ্যামেট তৈরির কথা বলছি, যে কেমন ভাবে তৈরি করে তোমরা আশা করি জানো। তো ক্যাপিটাল স্মল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এল স্মল বি স্মল এল, এখানে কি হলো, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এল স্মল। হ্যাঁ, তাহলে একটু পরে বলে দিচ্ছি, এটা আগে পড়িয়ে দিই আমি। ঠিক আছে, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এল স্মল এল, মনে রাখবে, শেষে আমাকে মনে করাবে। তাহলে এটা কি হয়ে গেল, এটার যেটা ফিনোটাইপ হলো সেটা কি হলো, ব্লু লং। ঠিক আছে, সবগুলো ব্লু লং। এদের মধ্যে একদম মেন্ডেলের কাজই করে গেছিলেন, সেলফিং করে গেছিলেন। এটা মোটামুটি 1907-8 এইরকম টাইমে করা হয়েছিল, বুঝলে। টিএইচ মর্গানের কাজগুলো যত আছে সেগুলো 1910 নাগাদ। সাটন বাবেরি মোটামুটি 1902-3 এরকম টাইম। ঠিক আছে, সাটন বাবেরি কি করেছিল, তারা বলেছিল যে ক্রোমোজোমাল থিওরি, যে অ্যালিল গুলো, মেন্ডেলিয়ান যে ফ্যাক্টরস গুলো রয়েছে তারা নাকি অ্যাকচুয়ালি ক্রোমোজোমের উপরে আছে, এবং তারা নাকি বংশগতি যখন হয়, ইনহেরিটেন্স যখন হয়, ঠিক আছে, তখন নাকি ক্রোমোজোম গুলো অ্যাকচুয়ালি কি করে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে মুভ করে, এবং ক্রোমোজোমের উপরে যেহেতু জিন গুলো থাকে, তাই ক্রোমোজোমের উপরে চেপে কে মুভ করে, জিন গুলো মুভ করে। এবং তারা বড় সুন্দর একটা কথা বলেছিল যে ক্রোমোজোম আর দা ভেহিকল অফ দ্য জিন। এই যে আমরা বলি যে জিন হলো বংশগতির ধারক এবং বাহক, আমি তোমাদেরকে বলছি চলো তো একবার এক্সপ্লেন করে দেখাও। আমি অবস্থা খারাপ হয়ে যাবে তোমাদেরকে বলছি, তোমাকে যে এইরকম সংখ্যা দিতেই যেও না। তোমাকে স্যার যদি বাই চান্স বলে দেন চলো তো এক্সপ্লেন করো, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তোমাকে এই সাটন ভাবেরি থেকে টেনে মিওসিস দিয়ে টেনে ফিউশন সিনগ্যামি দেখিয়ে তোমাকে আনতে হবে। ঠিক আছে, আমি তোমাদের জিনের ডেসক্রিপশন যেমন দিয়েছি সেইটাই বলার চেষ্টা করবে। তোমার ডেসক্রিপশনটা, তোমার এক্সপ্লেনেশনটা দুটোই খুব ইজি হবে। তোমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হয়তো ডেসক্রিপশনটা একটু কঠিন হয়ে গেল, তুমি আমাকে এক্সপ্লেন করে দেখাও যে বংশগতির ধারক এবং বাহককে কি বলা হয়, জিন বলা হয়। খুব প্রবলেমে পড়বে, হয়েছে। চলো যাই হোক, তো আমরা কি করলাম, সেলফিং করলাম। এত দূর অব্দি মেন্ডেলিয়ান জেনেটিক্স এর সাথে মিল ছিল। সেলফিং করলাম, সেলফিং করার পর সেম সেম জিনিস ছিল, আর কেউ চমকালো না। কি পেলো তারা, তারা কি পেলো, ব্লু লং পেলো। তারা কি পেলো, তারা কি পেলো, রেড রাউন্ড পেলো, বাস প্যারেন্টাল ক্যারেক্টার। কিন্তু এছাড়াও দুটো রিকম্বিনেন্ট পাবে, পেয়েওছে বাবারা। ঠিক আছে, দুটো রিকম্বিনেন্ট পেয়েছে। এই দুটো রিকম্বিনেন্টের কি নাম, একটার নাম হচ্ছে ব্লু রাউন্ড, হ্যাঁ, আরেকটার নাম হচ্ছে রেড লং। ঠিক আছে, তো আমার বক্তব্য হচ্ছে আমি সোজা এদেরকে কোথায় নিয়ে গেছি, টেস্ট প্রসেস। আচ্ছা, না না, হোয়াইটটা ওটা আমি ভুল লিখেছিলাম। ঠিক আছে, ওটা রেড হবে। হ্যাঁ, কি হবে, ওটা রেড হবে, হয়েছে। তো এদেরকে সরাসরি টেস্ট ক্রসে নিয়ে গেছে, আমি F2টা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, F2 তো উল্টো পাল্টা এসেছিল, 9:3:3:1 ফলোড আপ হয়নি। ঠিক আছে, আমি সোজাসুজি টেস্ট ক্রসে নিয়ে গেলাম। টেস্ট ক্রস করলাম মানে হচ্ছে আমি এখানেই সরাসরি বাবা টেস্ট ক্রস চাইলে আমি করতে পারি। এই ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এল স্মল এল এর সাথে আমি কি করলাম, এইটার ক্রস করিয়ে দিলাম। ঠিক আছে, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এল স্মল এল, দিস ইজ আওয়ার F1। সাথে স্মল বি স্মল এ স্মল এল স্মল এল, এটা হচ্ছে আমার পি জেনারেশন। চলো টেস্ট ক্রস করিয়ে দিলাম। টেস্ট ক্রসের রেজাল্টে কি এলো আমার, এরকম 4টা এলো। তারা ভেবেছিল কততে আসবে, 1:1:1:1। মেন্ডেলের ক্ষেত্রে তাই এসেছিল না, একদম এলো না। এখানে এখানে কি দেখা গেল যে প্যারেন্টাল যেটা সেটা কততে এসছে, 7:7। আর যেগুলো রিকম্বিনেন্ট, এগুলো হচ্ছে রিকম্বিনেন্ট, তো এগুলো হচ্ছে রিকম্বিনেন্ট নতুন ক্যারেক্টার, তো এই রিকম্বিনেন্ট গুলো 1:1। তারা ডিসক্রাইব করলো যে এরকম কি করে হলো। হ্যাঁ, যদি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হতো তাহলে তো রিকম্বিনেন্ট এবং প্যারেন্টাল সেম সেম আসার কথা ছিল, সব 1:1:1:1 আসার ছিল, এটা কি করে হলো। তারা কারণ দেখে বলছে না না, এখানে বলছে জিনের লোকাস সেটিংটা অন্য রকম আছে। এখানে কি রকম আছে, বলছে এই ব্লু আর লং এর জন্য যে দায়ী অ্যালিল গুলো আছে না, তারা লোকেটেড অন দা সেম ক্রোমোজোম। তারা লোকেটেড অন দা সেম ক্রোমোজোম, মানে ফ্লাওয়ার কালার এবং পোলেন শেপ
এই দুটোর জন্য যে দায়ী অ্যালিল গুলো দে আর লোকেটেড অন দ্য সেম ক্রোমোসোম। আমি উপরে যাচ্ছি প্যারেন্টালে, মানে এইটাকে লিখছি যে এখানে কি ছিল ক্যাপিটাল বি, এর সাথেই কে ছিল ক্যাপিটাল এল। 2 আর 3 নম্বরে অন্য জিন আছে, আমাদের কাজের জিন নেই। এখানে কি ছিল স্মল বি স্মল এল। তাহলে কি হচ্ছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হবে না। মানে যখনই আমি বলবো যে চলো দেখি তো একটা কম্বিনেশন বানাও, ক্যাপিটাল বি স্মল এল, তুমি কি করবে, নিয়ে আসবে এইটাকে, এই ক্রোমোজোমটাকে, কে আছে যেখানে ক্যাপিটাল বি ক্যাপিটাল এল। আর তুমি কোন ক্রোমোজোমটাকে নিয়ে আসবে, এই ক্রোমোজোমটাকে, স্মল বি স্মল এল। না, আমার তো হলো না, আমার কি চলে এলো ক্যাপিটাল বি ক্যাপিটাল এল স্মল এল। আমি বানাতে বলেছি স্মল এল, তুমি বানাতেই পারছো না। দেখো, তুমি চেষ্টা করে দেখো, আমার সময় নেই, নাহলে আমি দেখাতাম। ঠিক আছে, তুমি বানাতে পারছো না, কারণ কি, এই ক্রোমোজোম গুলো দেখছি যে ক্যাপিটাল বি এর সাথে ক্যাপিটাল এল সবসময় জোড়া লেগে থাকে, স্মল বি এর সাথে স্মল এল সবসময় জোড়া লেগে থাকে। তাইলে আমরা একটাই কম্বিনেশন বানাতে পারবো, মানে কিছুগুলো কম্বিনেশনই বানাতে পারবো, ক্যাপিটাল বি ক্যাপিটাল এল স্মল বি স্মল এল। আর কি বানাতে পারবো, ক্যাপিটাল বি ক্যাপিটাল এল স্মল এল। এই কম্বিনেশন গুলো বানাতে পারবো। তো এটার জন্য ফিনোটাইপ হয় কি হয়, ব্লু রাউন্ড হয়, ব্লু লং হয়। এটার জন্য ফিনোটাইপ হয় রেড রাউন্ড হয়। এটার জন্য ফিনোটাইপ আবার কি হয়, ব্লু লং হয়। তাহলে আমরা এইগুলো পেলাম কি করে, তার কারণ হিসেবে দর্শানো হলো যে কি বলছে, এগুলো কারণ, এগুলো কিসের জন্য হয়েছে, যে এখানে রিকম্বিনেন্টে যেটা অ্যারাইজ করেছে, এখানে নাকি ক্রসিং ওভার হয়েছে। কি হয়েছে, এখানে নাকি ক্রসিং ওভার হয়েছে, এখানে কি হয়েছে, ক্রসিং ওভার হয়েছে, মাথায় রাখো। এবং এই ক্রসিং ওভারটা কখন হয়েছে, প্যাকাইটিনে হয়েছে, মিওসিসের সময় হয়েছে। যে ক্রসিং ওভার যদি হয়, ক্রসিং ওভার কার সাথে হয় জানো তোমরা, তবু একবার আমি মুখে বলে দিচ্ছি যে এগুলো হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডস এর মধ্যে হয় এবং টেট্রাড স্টেজ হয়, এরকম ডায়াড স্টেজে না। আমার এখানে ডায়াড স্টেজ কে আঁকা আছে, এই ছবিটাই কি রকম হয়ে যাবে, এই রকম হয়ে যাবে, তাই তো। ক্যাপিটাল বি আমি এখানে আঁকছি, স্মল ক্যাপিটাল এল এবং এর সাথে কি আছে, ধরো এখানে আছে, সরি অন্য কালারে আঁকি সুবিধা হবে, আমি এগুলো একে দেখাতে চাইছি না, এগুলো তোমরা জানো। ঠিক আছে, এখানে কি আছে, স্মল বি কি আছে, স্মল এল, এটা এল। হ্যাঁ, চলো এখানে সেন্ট্রোমিয়ার গুলো দিয়ে দাও। ব্যাস, এদের মধ্যে ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভার হলে কি হবে, এই এল সেগমেন্টটা এদিকে চলে যাবে, এটা এদিকে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, আর এগুলো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডের আউটপুট কি হবে, এই রকম হবে, একটা ক্যাপিটাল বি একটা ক্যাপিটাল এল হবে। এখানে কি হবে, এখানে কি হবে, এখানে কি হবে, ক্যাপিটাল বি, আর ওই পার্টটা চলে এসছে, ক্যাপিটাল বি ওই দিকে চলে গেছে, কার সাথে চলে গেছে, স্মল এল এর সাথে চলে গেছে। তাহলে এই রকম হবে, এখানে কে চলে এলো, স্মল এল, ওটা কে চলে আসবে, ওইদিকে চলে আসবে তোমার কে, ওইদিকে দেখো স্মল বি আছে, তাহলে এই দিকটা কি হবে তোমার, স্মল বি। বাকি তলার পার্টটা কোনটা, এটা এই দিকে গেছে, দেখো এটা এইভাবে চলে এসছে, তাহলে এটা কি হবে তোমার ক্যাপিটাল এল। আর এখানে কে আসবে তোমার, সরি কালারটা ভুল করলাম, এটা হচ্ছে কি, এগুলো সময় নিয়ে দেখানোর জিনিস, আমি চট করে দেখাচ্ছি বোঝানোর জন্য, তোমরা জানো অনেকে, আমি তবুও বলছি। দেখো এখানে কিন্তু কি পেলে, তুমি নতুন দু রকমের গ্যামেটস পেলে, একটা ক্যাপিটাল বি স্মল এল, একটা স্মল বি ক্যাপিটাল এল। এদের সাথে তুমি যদি ফিউশন করাও তাহলেই তুমি রিকম্বিনেন্টস পাবে। কিন্তু এখানে ক্রসিং ওভারটা কিসের জন্য হয়েছে, এখানে তোমার ক্রসিং ওভারটা ঘটেছে, মানে এখানে তোমার রিকম্বিনেশনটা ঘটার যদি কারণ হিসাবে দর্শাতে চাও, তাহলে সেটা হচ্ছে ক্রসিং ওভার। আগের ক্ষেত্রে কি ছিল, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ছিল, সবাই আলাদা আলাদা ছিল। এখানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হয়নি, এখানে রিকম্বিনেশন হয়েছে, এবং রিকম্বিনেশনের ফ্রিকোয়েন্সিটা বাবা বড্ড কম, প্যারেন্টাল ফ্রিকোয়েন্সি 7 সেখানে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি 1 আর 1 2। ঠিক আছে, তো এটা বড্ড কম। আমি তোমাদেরকে কি বোঝাতে চেয়েছি, যে যখন ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হয়, তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে বলো তো কেমন হয়েছিল, ঠিক আছে, কি কি ধরনের রিকম্বিনেশন হয়েছিল, তোমরা একটা কথা বলে পেরিয়ে যাবে, যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যখন হয়েছিল তখন ইন্টার ক্রোমোজোমাল রিকম্বিনেশন হয়েছিল। কি হয়েছিল, ইন্টার ক্রোমোজোমাল, মানে আলাদা আলাদা ক্রোমোজোম এসেছিল, ইন্টার ক্রোমোজোমাল, মন দিয়ে শোনো, ইন্টার ক্রোমোজোম, এই কথাগুলো তুমি বলতে পারলে খুব খুশি হতাম। ইন্টার ক্রোমোজোমাল রিকম্বিনেশন হয়েছিল। ঠিক আছে, ইন্টার ক্রোমোজোমাল রিকম্বিনেশন হয়েছিল, কারণ এখানে আলাদা আলাদা ক্রোমোজোম, ঠিক আছে, র্যান্ডম সেগ্রিগেশন হয়েছিল। আমি এখানে কি লিখছি, যে র্যান্ডম segregation of chromosomes in
অ্যানাফেজ, ইন অ্যানাফেজ স্পেসিফিক্যালি 1 2 তো বাট ঠিক আছে, 2 তে তো আর আলাদা করে কিছু নেই, ঠিক আছে ঠিক আছে। তো এখানে এই রকম হয়েছিল, সেগ্রিগেশন হয়েছিল ক্রোমোজোমের। আর এখানে লিঙ্ক, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে, এটা কি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে লিখে রাখো, ঠিক আছে। আর লিঙ্কেজের ক্ষেত্রে কি হয়েছিল, লিঙ্কেজের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল, যে এখানে যদি রিকম্বিনেশনটা ঘটছে সেটাকে বলা হয় ইন্ট্রাক্রোমোজোমাল। কি বলা হয়, ইন্ট্রাক্রোমোজোমাল রিকম্বিনেশন, মাথায় রাখবে রিকম্বিনেশন। এই রিকম্বিনেশনটা কিসের জন্য হয়েছে বাবা, এই রিকম্বিনেশনটা ক্রসিং ওভারের জন্য হয়েছে। কিসের জন্য হয়েছে, ক্রসিং ওভারের জন্য রিকম্বিনেশনটা হচ্ছে। এবং এই রিকম্বিনেশনটা কিসের জন্য হয়েছে, যে ক্রসিং ওভারের জন্য হয়েছে, এবং সেটা কোনখানে হয়েছে, প্যাকাইটিনে। সেটা মিওসিস 1 এর প্যাকাইটিনে ক্রসিং ওভার হয়েছে, তখন এটা এই ঘটনাটা ঘটেছে। তো এই ইন্ট্রাক্রোমোজোমাল মানে কি, যে সেম ক্রোমোজোম মানে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কি হয়েছে, তোমার সেগমেন্টাল এক্সচেঞ্জ হয়েছে, ঠিক আছে। এটার জন্য তাকে বলছে ইন্ট্রাক্রোমোজোমাল। আর এটাকে বলছে ইন্টারক্রোমোজোমাল। তুমি যে ক্রোমোজোমকে যেখানে ইচ্ছা পারো, র্যান্ডম ফ্রি সেগ্রিগেশন, ইন্ডিপেন্ডেন্ট লিবারাল সেগ্রিগেশন অফ ক্রোমোজোম ইন অ্যানাফেজ। ব্যাস, এটা ছিল ব্যাপার। লাস্ট একটা কথা বলবো, যে আমরা কি দেখতে পাবো, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। আর যদি আমরা লিঙ্কেজকে আমাদের আলাদা করতে বলে, তাহলে আমরা একটা জিনিস দেখবো, যে প্যারেন্টাল টাইপ এবং রিকম্বিনেন্ট টাইপ, এদের দুজনকে আমরা মাপবো। আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট দেখি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে আমরা কি দেখবো, আমি পুরোটা লিখছি না। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে দেখবো যে প্যারেন্টাল টেস্ট ক্রস দেখবো। কি দেখবো, টেস্ট ক্রস দেখবো। হ্যাঁ, টেস্ট ক্রসে প্যারেন্টাল টাইপ এসছে কত বলো তো আমার, যে কত ছিল আমার টোটাল 1:1:1:1:1। আমি বলেছিলাম এই দুটো হচ্ছে প্যারেন্টাল টাইপ, এগুলো হচ্ছে প্যারেন্টাল টাইপ, আর এই মাঝখানের গুলো হচ্ছে রিকম্বিনেন্ট। এটাই শিখিয়েছিলাম। তো আমরা যদি হিসাব করি তাহলে দেখতে পাবো যে কত টোটাল রেশিও, আনুপাতিক ভাগ আর যদি করি, তাহলে প্যারেন্টাল টাইপ কত হয়, 2/4 ইন্টু কত হবে, 100, তাই তো। মানে এগুলো চারটাকে যোগ করে দিলাম, 1 1 1 1, তাহলে 4 এলো। আর দুটো প্যারেন্টাল টাইপকে লব হিসেবে যোগ করলাম, মানে তো কত হয়ে গেল, 2। তাহলে কাটাকাটি করলে কত আসে, তাহলে 50% আসছে আমার প্যারেন্টাল টাইপ। রিকম্বিনেন্টও কত আসবে, 2/4 ইন্টু 100 আসবে, কত আসবে, 50%। কথাটা বোঝা গেল। তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। লিঙ্কেজের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে, লিঙ্কেজের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে, আমার এসছে 7:1:1:7, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি রেশিও করি কত হবে, আমরা দেখি এগুলো হচ্ছে প্যারেন্টাল টাইপ, এগুলো হচ্ছে প্যারেন্টাল টাইপ, আর এগুলো হচ্ছে কি আমার রিকম্বিনেন্ট টাইপ। প্যারেন্টাল কত এসছে দেখি একটু হিসাব করে, 7+7, বা এটাকে পুরোটাকে যোগ করো, 7+1+1+7 মানে কত হয়, 7 আর 8, 8 আর 16 ইন্টু কত হবে, 100। দেখো এটা হিসাব করে দেখো, অলমোস্ট 87.5% আসছে। আর রিকম্বিনেন্ট কত আসছে, এটা হচ্ছে প্যারেন্টাল, ঠিক আছে। রিকম্বিনেন্ট কত আসছে, রিকম্বিনেন্ট আসছে তোমার কত, এখানে 2/16 ইন্টু কত, 100। কাটাকাটি করলে কত হয়, 8, 8 কে 12 দিয়ে কাটলে মোটামুটি 12.5 মতন আসে। তাহলে এখানে একটা বোঝা গেল যে লিঙ্কেজ যদি হয়, তাহলে প্যারেন্টাল টাইপ কি হয়, গ্রেটার দেন 50% হয়, আর রিকম্বিনেন্ট কি হয়, লেস দেন 50% হয়। এটা লিঙ্কেজকে ডেসক্রাইব করে, এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টকে ডেসক্রাইব করে। লিঙ্কেজের ক্ষেত্রে রিকম্বিনেন্ট ক্রসিং ওভারের জন্য অ্যারাইজ হয়, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে মানে রিকম্বিনেন্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের জন্য মানে অ্যারাইজ হয়, যেহেতু আলাদা আলাদা ক্রোমোসোম আছে। এটাই মেন্ডেলের সাকসেস। মেন্ডেল যদি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট না দেখাতে পেরেতো, তাহলে সে কলরিউটার নাইট বসের মতনই হয়ে যেত, ঠিক আছে। আমি আরেকটু বলে দিই, কাপলিং ফেজ, রিপালশন ফেজ, এই দুটো তোমরা জানো। বলছি দুটো ডমিনেন্ট এলিল, ক্যাপিটাল বি আর ক্যাপিটাল এল, এটা যদি একই প্যারেন্ট থেকে বিলং করে না, তাহলে এরা চেষ্টা করে, টেন্ডেন্সি রাখে যে এরা একই প্যারেন্টেই থেকে যাবে, তারা সেপারেট হতে চায় না। কারণ আমি বলবো যে ক্রসিং ওভার ভেরি মাচ একটা রেয়ার ইভেন্ট। যদি আমরা মিওসিসের ক্ষেত্রে পড়ি হয়তো ক্রসিং ওভার হয়, যদি 1,00,000 বার মিওসিস হয় তো 3 থেকে 4 বার হয়তো কি হবে, ক্রসিং ওভার হবে। নর্মালি ক্রসিং ওভার অত ফ্রিকুয়েন্ট নয়, খুব রেয়ার। আমি কথার কথা বললাম, ক্রসিং ওভার এতটাই রেয়ার, সবসময় ক্রসিং ওভার হবে না বললেই, ওটা তুমি থিওরিতে পড়তে পারো, প্র্যাকটিক্যালি অতটা হারে ক্রসিং ওভার হয় না। তাহলে আমরা কি দেখবো, যদি দুটো ডমিনেন্ট অ্যালিল, if it belongs from the same parent, they try to they tend to remain on the same parent, একই প্যারেন্টে একই জায়গায় থাকার চেষ্টা করে। তো এই জিনিসটাকে বলা হয় জেনেটিক কাপলিং। কি বলা হয়, জেনেটিক কাপলিং। জেনেটিক কাপলিং কথাটাকে কি দিয়ে ব্যাখ্যা করা হয়, যখন ডমিনেন্ট অ্যালিল দিয়ে ব্যাখ্যা করতে পারে, তুমি রিসেসিভ অ্যালিল দিয়ে ব্যাখ্যা করবো, আমরা ডমিনেন্ট অ্যালিল দিয়ে আপাতত ব্যাখ্যা করছি, যখন দুটো ডমিনেন্ট অ্যালিল একসাথে একই প্যারেন্টে আছে, কোথায় আছে, সেম প্যারেন্টে আছে। তো সেম প্যারেন্টে যখন সে থাকে, তাহলে সেম প্যারেন্টে থাকারই চেষ্টা করে, এটার নাম হচ্ছে কাপলিং ফেজ। সিমিলারলি আমরা বলতে পারি যে রিসেসিভ অ্যালিল গুলো সেম প্যারেন্টে
আছে স্মল বি স্মল এন, তো তারাও একই প্যারেন্টে থাকারই চেষ্টা করে, তারা সেপারেট হতে চায় না, ডিউ টু দিস লিঙ্কেজ। ঠিক আছে, তারা একই প্যারেন্টে থেকে যাচ্ছে, এই ঘটনাটাকে আমরা জেনেটিক কাপলিং বলবো। আমরা রিপালশন কখন বলবো? যদি উল্টো করি, একটা প্যারেন্টে কি আছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল এল, আরেকটা প্যারেন্টে কি আছে স্মল বি ক্যাপিটাল। এখানে দুটো ডমিনেন্ট অ্যালিল দুটো আলাদা আলাদা প্যারেন্ট থেকে বিলং করে, তাই তারা আলাদাই থাকতে চায়। ঠিক আছে, তারা একসাথে থাকার প্রবণতাটা কম দেখায়। সিমিলারলি আমরা বলতে পারি যে দুটো রিসিসিভ অ্যালিল স্মল এল আর স্মল বি আলাদা আলাদা প্যারেন্ট থেকে বিলং করে, তাই তারা আলাদা থাকারই চেষ্টা করে, একসাথে থাকতেই চায় না। তারা কেন থাকতে চায় না? লিঙ্কেজের অ্যাফিনিটি অনেক বেশি আছে, তাই তারা থাকতে চায় না। ব্যাস, এই ঘটনাটা দিয়ে ডেসক্রাইব করা হয়, একে বলা হয় জেনেটিক রিপালশন। একে কি বলা হয়? জেনেটিক রিপালশন। জেনেটিক রিপালশন কি বলা হয়? একে বলা হয় জেনেটিক রিপালশন বা রিপালশন ফেজ বলতে পারি। ঠিক আছে, আমি আর ডিটেইলে বলছি না, টিএইচ মর্গান ড্রসোফিলা নিয়ে অনেক কাজ করেছে, তোমরা দেখে নিও। আমরা একটা কথা শিখবো লাস্ট, যেটার নাম আরো শিখবো, যার নাম হচ্ছে কমপ্লিট লিঙ্কেজ। কমপ্লিট লিঙ্কেজ মানে হচ্ছে যেখানে কি দেখতে পাবো? নো ক্রসিং ওভার, কোনো ক্রসিং ওভারের মানে কোনো রিকম্বিনেন্ট পাবো না। ঠিক আছে, কমপ্লিট লিঙ্কেজ কাকে বলে? যে আমরা দেখবো যে নো রিকম্বিনেন্ট, কোনো রিকম্বিনেন্ট নেই, নো রিকম্বিনেন্ট, অল প্যারেন্টাল, যতগুলো পাবো সব টেস্ট ক্রসে যতগুলোকে পাবো সবাই যদি প্যারেন্টাল ট্রেটকেই বেয়ার করে, তাহলে সেটাকে বলবো কমপ্লিট লিঙ্কেজ। ঠিক আছে, সেখানে কোনো ক্রসিং ওভার ঘটেনি অদ্ভুত রকম ভাবে। ঠিক আছে, এটা হচ্ছে নেচার মিরাকল, যে কোনো রকম ভাবে কি করেনি তোমার ক্রসিং ওভার ঘটেনি। তো ক্রসিং ওভার যদি না ঘটে, তাহলে কি পাবো না? আমরা রিকম্বিনেন্ট পাবো না, কারণ আমরা শিখলাম লিঙ্কেজে ক্রসিং ওভারের জন্যই কি ঘটে? তোমার রিকম্বিনেশন ঘটে। তাহলে এখানে শুধুমাত্র কি পাবো? প্যারেন্টাল টাইপই পাবো। এরকম ঘটনা দুটো জায়গায় দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে মেল ড্রসোফিলা ইনফরমেশন, ঠিক আছে, মেল ড্রসোফিলা, আর একটার নাম হচ্ছে ফিমেল সিল্কওয়ার্ম বা বম্বিক্স মরি, যেটা হ্যাঁ ফিমেল সিল্কওয়ার্ম। ঠিক আছে, আচ্ছা লাস্ট একটা কথা বলবো, লিঙ্কেজ। ঠিক আছে, লিঙ্কেজ। ঠিক আছে, লিঙ্কেজ কি ডেসক্রাইব করছে? যে এই যে দুটো জিন বা তিনটে জিন, মানে আমরা যে জিনগুলো নিয়ে কাজ করছি, একটা ক্রোমোজোমে অনেক জিন থাকে, সেটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই, কিন্তু আমরা যে দুটো জিন নিয়ে কাজ করছি, মানে অ্যালিল নিয়ে কাজ করছি, মানে যে ট্রেডগুলো আমরা নিয়ে কাজ করছি, সেই ট্রেডগুলোর জন্য দায়ী অ্যালিল যদি একই ক্রোমোজোমে থেকে যায়, এই ঘটনাটাকে লিঙ্কেজ বা লিঙ্কড জিনের গল্প বলে। ঠিক আছে, তবে বলছে যে এই অ্যালিল গুলো কতটা ডিস্টেন্সে আছে। মনে করো এইখানে আছে ক্যাপিটাল বি, তো এখানে আছে স্মল এল। ঠিক আছে, যদি এইরকম থাকে যে এইখানে আছে ক্যাপিটাল বি, এখানে আছে স্মল এল, ঠিক আছে, তো ব্যাপারটা ওরা বলছে যে এই যে তাদের দুটো জিনের মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা নাকি ক্রসিং ওভারকে ডিটারমিন করতে পারে। এই দুটো জিনের মধ্যে ডিস্টেন্সটা যত বেশি হবে, ক্রসিং ওভারের চান্স তত নাকি কি হবে? বেশি হবে। ডিস্টেন্সটা মানে দুটো জিনের মধ্যে ডিস্টেন্স যত কম হবে, ক্রসিং ওভারের চান্স তত কি হবে? লেস হবে। মানে দুটো জিনিস যদি দূরে দূরে থাকে, মানে এখানে কি হবে? বেটার ক্রসিং ওভার হবে। কি হবে? এখানে বেটার ক্রসিং ওভার হবে, এখানে লেস ক্রসিং ওভার হবে। ঠিক আছে, তো এটাকে ডেসক্রাইব করছে ডিস্টেন্স দিয়ে। এর থেকে বেশি আর তোমাদেরকে পড়ার দরকার নেই। আমি দুটো জিনিস এবার বলে আমি আজকের ক্লাস শেষ করব। সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, বাই চান্স চলে যেতে পারে, আর একটা হচ্ছে তোমার জিন ইন্টারঅ্যাকশন। তোমরা এই দুটো সম্পর্কে হ্যাঁ বলো। না না না, এইটার জন্য তোমার কি আছে, যে এনজাইমস গুলো আছে না, সেই এনজাইমস গুলোর ব্যাপার রয়েছে, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স ফরমেশন, বাকি যে এই যে জিনিসগুলোকে কাটবে, যে এন্ডোনিউক্লিয়াস গুলো ক্রসিং ওভার ঘটা, মানে তো সেখানে নিক তৈরি করতে হবে, তাকে জয়েন করতে হবে ডিএনএ লাইগেজ দিয়ে। তো এই এনজাইম গুলো কাজ করার জন্য তো একটা স্পেস চাই। তোমার সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স একটা বিশাল একটা মাল্টি প্রোটিনের কমপ্লেক্স তৈরি হয়। ঠিক আছে, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, সেই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সটার ভেতরেই এই এনজাইমস গুলোও থাকে, যারা এই গোটা ক্রসিং ওভারকে ফ্যাসিলিটেট করে। ঠিক আছে, তো সেইটার জন্য তোমার জায়গা দেয়, সেটার ডিস্টেন্স যদি খুব কাছে হয়ে যায়, ওটা হয় না নর্মালি। বোঝা গেছে? হ্যাঁ, চলো
আমি লিঙ্কেজ গ্রুপ বললাম না। আফটার ক্রসিং ওভার যে অ্যালিলস গুলো সেম ক্রোমোসোমে থেকে যায়, যে ক্রোমোসোমে ছিল সেটাতেই থেকে যায়, সেটাকে কি বলা হয়? লিঙ্কেজ গ্রুপ বলা হয়। এটুকুন জানলেই হবে। আমি আসল জায়গায় আসি, জিন ইন্টারঅ্যাকশন। আর এই জায়গাগুলো না খুব কি বলতো ক্যাচি কোশ্চেন করে। এখান থেকে তোমাকে কোশ্চেন করলে তোমার বেরোনো মুশকিল হবে। হ্যাঁ, জিন ইন্টারঅ্যাকশন আর পলিজেনিক ইনহেরিটেন্স, সেটা তো আমরা জানো না? জানো না? জানো? মানুষের যে গায়ের রং যেটা হয়, মাল্টিপল হচ্ছে জিন হচ্ছে কোন একটা নির্দিষ্ট ক্যারেক্টারকে শো করলে সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। না, পার্থক্যটা বলতে হবে যে কি ঘটনা ঘটে সেখানে। ঠিক আছে, চলো আমি বলছি। ঠিক আছে, জিন ইন্টারঅ্যাকশন। জিন ইন্টারঅ্যাকশন আমাকে কি বলেছে? যে যেখানে কি রয়েছে, একটা ক্যারেক্টার, আমি হিসাব করছি আপাতত, একটা ক্যারেক্টার ইট ইজ নাকি কন্ট্রোলড বাই মোর দেন ওয়ান জিন। লিখছি আমি, লিখে দিচ্ছি মোর দেন ওয়ান অ্যালিল পেয়ার। মানে এতক্ষণ আমরা শিখছিলাম যে স্টেম হাইট, কি শিখেছিলাম? মেন্ডেল বলে গেছিল যেটা স্টেম হাইট, সেটা নাকি কি করে, সেটা নাকি স্টেম হাইটটাকে কন্ট্রোল করার জন্য কি আছে, ক্যাপিটাল টি বলে একটা অ্যালিল আছে, একটা স্মল টি বলে অ্যালিল আছে, মানে একটা অ্যালিলের পেয়ার আছে, বা বলতে পারি একটা জিন আছে। ঠিক আছে, যে জিনটার দুটো কি রয়েছে, অ্যালিল রয়েছে। ঠিক আছে, এদের বলছে কি যে না, একের থেকে বেশি জিন আছে। ঠিক আছে, মোর দ্যান ওয়ান জিন বা মোর দ্যান ওয়ান অ্যালিল পেয়ার। তো একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করছে একের থেকে বেশি কি দেখতে পাবো, আমার মানে ক্যারেক্টার। মনে করো আমি লিখছি পোল্ট্রি কম, আমি ছোট্ট করে লিখছি, আমি এটা একদম পড়াতে যাচ্ছি না, নিজেরা পড়বে কোনটার কি ইন্টারঅ্যাকশন, আমি এগুলো পড়াবো না। পোল্ট্রি কম শেপ। ঠিক আছে, পোল্ট্রির কম শেপে আমরা দেখতে পাবো যে এর নাকি 4 রকম ফিনোটাইপ হয়। ঠিক আছে, তো কি দেখতে পাবো, পোল্ট্রির কনসেপ্টকে যদি দেখি তাহলে দেখতে পাবো এর জন্য নাকি দুখানা জিন আছে। ঠিক আছে, বা দুটো পেয়ার অফ অ্যালিল আছে, দুটো সেট অফ অ্যালিল আছে। একটার নাম হচ্ছে ক্যাপিটাল আর, স্মল আর, একটার নাম হচ্ছে ক্যাপিটাল পি, একটার নাম হচ্ছে স্মল পি। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে যে এগুলো কিন্তু আলাদা আলাদা ক্রোমোজোমে লোকেটেড। ক্যাপিটাল আর স্মল আর মনে করো 1 নাম্বার ক্রোমোজোমে আছে, ক্যাপিটাল পি স্মল পি মনে করো 7 নাম্বার ক্রোমোজোমে আছে। আমার কথাটা বোঝাতে পারলাম? এবারে আমরা এখানে একটা জিনিস দেখতে পাবো যে আর আর পি পি যদি থাকে, আমি এমনি করে লিখছি, আমি তোমাদের সিম্পল বোঝাতে চাইছি, আমি কোনো টেকনিক্যালিটিতে যেতে চাইছি না। মনে করো কারো জিনোটাইপ যদি কি হয়, ক্যাপিটাল আর ক্যাপিটাল পি হয়, তার এক রকমের ফিনোটাইপ হবে। কারো জিনোটাইপ যদি ক্যাপিটাল আর কি হয়, এখানে একটা ড্যাশ দিয়ে লিখছি, মানে এখানে ক্যাপিটাল আর স্মল আর যাই বসাও আমার আপত্তি নেই। ক্যাপিটাল পি যদি স্মল পি হয়, তুমি যাই বসাও আমার আপত্তি নেই, তার একরকম ফিনোটাইপ হবে। যদি কারো জিনোটাইপ কি হয়, যদি কারো জিনোটাইপ কি হয়, স্মল আর ক্যাপিটাল পি হয়, তার এক রকমের ফিনোটাইপ হবে। একটা জায়গা লিখে দিলাম, এখানে এই ড্যাশটাতে তুমি ক্যাপিটাল পি স্মল পি যা ইচ্ছা ফিল করতে পারো। কারো যদি জিনোটাইপ কি হয়, স্মল আর স্মল পি হয়, তার একটা ফিনোটাইপ হবে। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল পি এরা যখন একসাথে আছে, ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল পি যখন একসাথে আছে, নাকি বলছে ক্যাপিটাল আর কার উপর ডমিনেন্ট, পি এর উপর ডমিনেন্ট। মন দিয়ে বোঝো, আমরা নিয়মে শিখেছিলাম যে এই ক্যাপিটাল আরটা কার উপর ডমিনেন্ট, স্মল আর এর উপর ডমিনেন্ট। এই ক্যাপিটাল পিটা কার উপর ডমিনেন্ট, স্মল পি এর উপর ডমিনেন্ট। না, এখানে বলছে আরেকটা ঘটনা ঘটেছে, যে ক্যাপিটাল আরটা কার উপর ডমিনেন্ট, ক্যাপিটাল পি এর উপরও ডমিনেন্ট। বা এমনও ঘটতে পারে যে ক্যাপিটাল পিটা ক্যাপিটাল আর এর উপর ডমিনেন্ট। আমার কথাটা বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? বোঝাতে পেরেছি? মেন্ডেল কিন্তু এই কথাটা বলে যায়নি। মেন্ডেল বলে গেছিল যে ক্যাপিটাল আর এর ডমিনেন্ট কার উপর হবে, স্মল আর এর উপর ডমিনেন্ট হবে। আর ক্যাপিটাল পি অন্য গল্প, কার উপর ডমিনেন্ট হবে, স্মল পি এর উপর ডমিনেন্ট হবে। এই ঘটনাটাকে বলা হয় অ্যালিলিক ডমিনেন্স। কি বলা হয়? অ্যালিলিক ডমিনেন্স। মন দিয়ে শোনো, এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। অ্যালিলিক ডমিনেন্স। ঠিক আছে, মেন্ডেল অ্যালিলিক ডমিনেন্স এর কথা বলে গেছিল। যখন আমরা জিন ইন্টারঅ্যাকশন পড়ছি তখন আমরা দেখছি নন অ্যালিলিক ডমিনেন্স হচ্ছে, যে ক্যাপিটাল আর নাকি ক্যাপিটাল পি কে কন্ট্রোল করে, ক্যাপিটাল সি নাকি ক্যাপিটাল পি কে কন্ট্রোল করে কমপ্লিমেন্টারির সময়। আমি আর ডিটেলে যাচ্ছি না, ডুপ্লিকেটের সময় এরকম নাকি কন্ট্রোল করাকরি করে। প্রত্যেকটা জিনিস
ইন্টারাকশনে দেখবো যে আমরা এখানে নন অ্যালিলিক ডমিনেন্স পাবো। দিস ইজ দ্য ডিফারেন্স, মাথায় রাখো, আর কিছু নাই বাবা, ঠিক আছে? বাকিটা তোমরা পড়ে নিও। যে জিন ইন্টারাকশনে আমরা একটাই জিনিস দেখতে পাবো, এখানে নন অ্যালিলিক ডমিনেন্স দেখতে পাবো, ঠিক আছে? আমি আর ডিটেলে গেলাম না, কারণ তোমরা জানো আমার সময় অনেক অন্যগুলোতে লাগবে। এখানে আমরা নন অ্যালিলিক ডমিনেন্স দেখতে পাবো। যে নন অ্যালিলিক ডমিনেন্স কিন্তু মেন্ডেল বলে যায়নি, ঠিক আছে? মেন্ডেল শুধু অ্যালিলিক ডমিনেন্সের কথা বলে গেছিল। উনি বলে গেছিলেন যে ক্যাপিটাল টি স্মল টি এর উপর ডমিনেন্ট, তিনি একবারও বলে যায়নি যে ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই এর উপর ডমিনেন্ট বা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এর উপর ডমিনেন্ট। এই কথাগুলো তিনি বলেননি। মেন্ডেলিয়ান জেনেটিক্স অলওয়েজ ডিসকাস অ্যাবাউট অ্যালিলিক ডমিনেন্স। জিন ইন্টারাকশনে আমরা দেখলাম যে না, আরো অনেকগুলো জিন আছে বাবা, সেই জিনগুলো কিন্তু কি একে অপরকে ডমিনেন্সই দেখায়, ঠিক আছে? নিজের সাথে তো যা দেখানো দেখালো, ক্যাপিটাল আর তো স্মল আর এর উপর ডমিনেন্ট বটেই, উনি কি আবার নাকি পি এর উপরও ডমিনেন্ট, ঠিক আছে? তো এটাকে বলা হয় নন অ্যালিলিক ডমিনেন্সি। এই জিনিসটা দিয়ে জিন ইন্টারাকশনকে ডেসক্রাইব করা হয়। স্টপ করে চলে যাব আমি পলিজেনিকে। পলিজেনিকে কি বলছে? সেম জিনিস বলছে। পলিজেনিক ইনহেরিটেন্স বলছে যখন একটা সিঙ্গেল ক্যারেক্টার ইট ইজ কন্ট্রোলড বাই মোর দ্যান ওয়ান জিন। একের থেকে বেশি জিন কি করে, যখন একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করে, তখন সেটাকে আমরা কি বলবো? পলিজেনিক ইনহেরিটেন্স। ক্লিয়ার আমার কথাটা? এখানে জিন ইন্টারাকশন আর এটার সাথে তো মোটামুটি সেম হয়ে গেল, যে জিন ইন্টারাকশনও একটা ক্যারেক্টার মোর দ্যান ওয়ান জিন দ্বারা হয়। আমি পলিজেনিক ইনহেরিটেন্সও বলছে একটা জিন মোর দ্যান ওয়ান জিন দ্বারা কন্ট্রোল হয়। না বলছে পলিজেনিক ইনহেরিটেন্স, মনে করো মানুষের হিউম্যান বডি কালার, যেটা রাধাকান্তই বললে তো আমাকে, যে হিউম্যান বডি কালার, ঠিক আছে? হিউম্যান, কে বলেছে? সুদীপ বল। হ্যাঁ, তো হিউম্যান বডি কালার ইনহেরিটেন্স, না এটা ছাড়াও আরো অনেক কিছু আছে, সিডের কালার আছে, আমি যাচ্ছি না। হিউম্যান বডি কালার ইনহেরিটেন্স। তো আমার বক্তব্য হচ্ছে, বলছে নাকি তিনখানা জিন আছে। একটার নাম হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ, এটা হচ্ছে একটা অ্যালিল পেয়ার। ক্যাপিটাল বি স্মল বি, এটা হচ্ছে একটা অ্যালিল পেয়ার, ঠিক আছে? ক্যাপিটাল সি স্মল সি, এটা হচ্ছে একটা অ্যালিল পেয়ার। মানে কতগুলো জিন আছে? মেন্ডেলের ভাষায় তিনখানা জিন পেয়ার আছে, বা তিনখানা অ্যালিল। আমি জিন পেয়ার লিখছি না, একদম মেন্ডেলের জেনেটিক্সই লিখছি। তিনখানা জিন আছে, বা বলা ভালো আমি কতগুলো, থ্রি পেয়ারস অফ অ্যালিল আছে, ঠিক আছে? থ্রি পেয়ারস অফ কি আছে? অ্যালিল আছে। বোঝা গেল? তো এই যে অ্যালিল গুলো আছে না, এরা যখন পলিজেনিক ইনহেরিটেন্স করে, তখন জীবনে কোনোদিন নন অ্যালিলিক ডমিনেন্স দেখায় না। আমার বক্তব্য যে ক্যাপিটালে এ কার উপরই ডমিনেন্ট? স্মল এর উপরই ডমিনেন্ট। ক্যাপিটাল বি স্মল বি এর উপরই ডমিনেন্ট। ক্যাপিটাল সি স্মল সি এর উপর ডমিনেন্ট। এই ক্যাপিটালে ইট নেভার মানে ডমিনেট বি, ক্যাপিটাল বি নেভার ডমিনেট সি, ঠিক আছে? এখানে আমরা একটা কথা শিখবো, নো নন অ্যালিলিক ডমিনেন্স। নো নন অ্যালিলিক ডমিনেন্স। এখানে শুধুমাত্র আমরা কি দেখবো, ডিটেলে পড়াতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু এত তো সময় নেই। কোনো নন অ্যালিলিক ডমিনেন্স আমরা এখানে দেখতে পাবো না। এখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা অনলি কি দেখতে পাবো? অ্যালিলিক ডমিনেন্স। তবু ছোট্ট করে একটু বলে দিচ্ছি, ঠিক আছে? যে হিউম্যানের বডি কালারকে মনে করো ডিটারমিন করছে। তো হিউম্যানের বডি কালারের জন্য আমরা কি দেখবো, যে যদি কারো ডমিন্যান্ট অ্যালিল, ছখানা ডমিন্যান্ট অ্যালিল থাকে, মনে করো কি বলছে, যে মনে করো এইরকম, এটা একটা ক্রোমোজোমে আছে, এটা আরেকটা ক্রোমোজোমে, এটা আরেকটা ক্রোমোজোমে আছে, এটা মনে করো 1 নাম্বার ক্রোমোজোমে আছে, এটা 7 নাম্বার ক্রোমোজোমে আছে, এটা মনে করো 20 নাম্বার ক্রোমোজোমে, কথার কথা গল্পের খাতিরে বললাম, হ্যাঁ? তো এরা বলছে কেমন ভাবে আছে, এরা সবাই মিলে নাকি হিউম্যানের বডি কালার কন্ট্রোল করে। জিন ইন্টারাকশন আর পলিজেনিক ইনহেরিটেন্স তোমাকে একসাথে বারবার মেশানোর চেষ্টা করবে, আমি তোমাদের আলাদা করার চেষ্টা করছি, ঠিক আছে? আলাদা আলাদা আছে। তো আমার বক্তব্য হচ্ছে 1 নম্বরে তো দুটো ক্রোমোজোম আছে, 7 নম্বরেও দুটো ক্রোমোজোম আছে, 20 নম্বরেরও দুটো ক্রোমোজোম আছে, 20 নাম্বার পেয়ার। তো বলছে যদি কারো এইরকম জিনোটাইপ থাকে, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, মানে 6টায় যদি ডমিনেন্ট অ্যালিল থাকে বাবা, তাহলে নাকি কি হবে, তোমার কালার হবে নিগ্রো, মানে একদম তুমি ব্ল্যাক হবে, ঠিক আছে? একদম মেলানিন প্রোডাকশন হাইয়েস্ট লেভেলে থাকবে, নিগ্রো কালার হবে। তোমার এই ডমিনেন্ট অ্যালিলের সংখ্যা যত কমবে, তোমার স্কিনের কালার তত ফেয়ার হবে, মেলানিন প্রোডাকশন তত কম হবে, ঠিক আছে? তোমার যদি 5টা ডমিনেন্ট অ্যালিল থাকে, তুমি ইন্টারমিডিয়েটে যাবে না, ইন্টারমিডিয়েট যাওয়ার জন্য তোমাকে কত, তোমার যদি 3খানা ডমিনেন্ট অ্যালিল থাকে, তুমি যে কালারটা তৈরি করবে তার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট, ঠিক আছে? আর তুমি যে যদি কোনো ডমিনেন্ট অ্যালিল না থাকে, 6টাই রিসেসিভ অ্যালিল থাকে, তাহলে জিরো ডি লিখলাম, তাহলে তুমি যে কালারটা তৈরি করবে সেটার নাম হচ্ছে কি বলতো, সেটার নাম হচ্ছে অ্যালবিনো।
অ্যালবিনো মানে হচ্ছে হোয়াইট, ঠিক আছে, যেটাকে শ্বেতি বলি আমরা, অ্যালবিনো তৈরি করবে। তোমার যদি 1D থাকে, ঠিক আছে, 1D থাকলে তুমি কি করবে, একটু কালো হবে। 2D যদি থাকে তুমি আরেকটু কালো হবে। 3D থাকলে শ্যামবর্ণ হবে, ঠিক আছে। 4D যদি থাকে তুমি আরেকটু কালো হবে। 5D যদি থাকে তুমি আরেকটু কালো হবে। 6D যদি থাকে একদম কালো হয়ে যাবে। ফেয়ার এন্ড লাভলিতে অনেকে সেই মাখে না, দেখবে ফেয়ার এন্ড লাভলিতে একটা একটা গ্রেডিয়েন্ট দেয়, একটা স্কিনের সে একটা স্টিকারের মতন দেয়, যে তোমার ওই ফেয়ার এন্ড লাভলি মেখে তুমি কি হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে কিছুদিনের মাধ্যমে। ওই যে স্টিকারে যে কালার গুলো দেওয়া থাকে ওইটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। দেখবে তুমি বুঝতে পারবে না, প্রথমে একদম পিঙ্ক, তারপর আস্তে 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 কালারটা একটু একটু চেঞ্জ হয়ে একদম কালোর দিকে যাচ্ছে। হ্যাঁ, তোমার মনে হবে যে একদম পর 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 কালার গুলো সাজানো আছে, খুব সুন্দর করে সাজানো আছে। তো পলিজেনিক ইনহেরিটেন্স কিন্তু এটাকে ডেসক্রাইব করে। এখানে গল্পটা কি একটু মন দিয়ে শোনো। ক্যাপিটাল এ আমি তোমাদের শেখালাম যে ক্যাপিটাল বি এর উপর জীবনে কোনোদিন ডমিনেন্ট হতে পারে না, বা ক্যাপিটাল বি ক্যাপিটাল এর উপর ডমিনেন্ট হতে পারে না, ক্যাপিটাল এ ক্যাপিটাল সি এর উপর ডমিনেন্ট হতে পারে না। মানে কেউ কারো উপর ডমিনেন্ট নয়। ক্যাপিটাল এ কার উপর ডমিনেন্ট হতে পারে, শুধুমাত্র স্মল এর উপর। ক্যাপিটাল বি কার উপর ডমিনেন্ট হতে পারে, শুধুমাত্র স্মল বি এর উপর। ক্যাপিটাল সি কার উপর ডমিনেন্ট হতে পারে, শুধুমাত্র স্মল সি এর উপর। কিন্তু বলছে যদি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি এরা যদি থাকে একসাথে, তো এদের বলছে একটা অ্যাডিটিভ এফেক্ট আছে। কি আছে, একটা অ্যাডিটিভ এফেক্ট আছে, ঠিক আছে। এরা প্রত্যেকে একই রকমের কি করে, এরা প্রত্যেকে একই রকমের বা সেম অ্যামাউন্টের প্রোটিন তৈরি করে, ঠিক আছে। সেই অ্যামাউন্টটাকে তুমি কিউমুলেটিভ এফেক্ট দাও। মনে করো যে প্রত্যেক জন 2 গ্রাম করে প্রোটিন অ্যাড করে, ঠিক আছে। এই 2 গ্রাম করে ধরে নাও মেলানিন তৈরি করে, কথার কথা বোঝো, হ্যাঁ আমি বোঝাচ্ছি, হ্যাঁ 2 গ্রাম করে মেলানিন তৈরি করে। তাহলে কারো যদি একটা ক্যাপিটাল এ থাকে সে 2 গ্রাম কি তৈরি করবে, মেলানিন তৈরি করবে। কারো যদি দুটো ক্যাপিটাল এ থাকে সে 2 গ্রাম আরো করবে, মানে টোটাল কত হয়ে গেল, 4 গ্রাম। যদি ক্যাপিটাল বি থাকে এও 2 গ্রাম করবে, মানে প্রত্যেকটা ডমিনেন্ট অ্যালিলের ফিনোটাইপিক এক্সপ্রেশনটা সেম, ঠিক আছে। মানে প্রত্যেকটা ডমিনেন্ট অ্যালিল একই রকম জিনিস তৈরি করে, ঠিক আছে। যে এ বি সি, এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি প্রত্যেকের ক্ষমতা কত করে, 2 গ্রাম করে মেলানিন তৈরি করে। এবার তুমি যদি দুটো এ কে লাগাও তাহলে তুমি কি পাবে, 4 গ্রাম মেলানিন। তুমি যদি দুটো এ দুটো বি কে লাগাও তুমি কি পাবে, 8 গ্রাম মেলানিন। তুমি দুটো এ দুটো বি দুটো সি কে লাগাও তুমি কত পাবে, 12 গ্রাম মেলানিন। তাহলে 12 গ্রাম মেলানিন যদি কারো শরীরে তৈরি হয়, কথার কথা, তাহলে তুমি নিগ্রো হবে। তাহলে এটাকে বলছে অ্যাডিটিভ এফেক্ট। যে তুমি যত তুমি ডমিনেন্ট অ্যালিলের সংখ্যা বাড়াবে তোমার মেলানিনের সংখ্যাটা কি হতে শুরু করবে, যোগ হতে শুরু করবে, অ্যাড হবে। এটাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলে, কিউমুলেটিভ এফেক্ট, ঠিক আছে। এবং তুমি আস্তে 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 যত ডমিনেন্ট অ্যালিল তোমার বাড়তে থাকবে শরীরে, মানে জেনারেশনে যত বাড়তে থাকবে, তো আস্তে 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 তার মেলানিন পরিমাণটা বাড়বে, সিক্রেশনটা বাড়বে, তাহলে তুমি কি হবে, আস্তে আস্তে কালোর দিকে যাবে। তো এখানে একটা কথা বলা হয় যে এখানে ওই যে ফেয়ার এন্ড লাভলি স্ট্রিপটা মনে রাখো, যে গ্রেডিয়েন্ট। তো এরকম দেখবে একটা এরকম প্যাড, একটা ছোট্ট একটা এরকম পাতার মতন দিয়ে যে এরকম এরকম কালার দেওয়া থাকে, ঠিক আছে। তো এখানে মনে করো কালো থেকে শুরু করে, তো এখানে একদম ফর্সা। তো এখানে পর 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 কালার গুলো সজ্জিত আছে, ঠিক আছে। তুমি একটা কালার থেকে আরেকটা কালারে খুব ভালো করে না দেখলে পার্থক্যটাই বুঝতে পারবে না। তো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, যখন পলিজেনিক ইনহেরিটেন্স পড়বো, এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো যেটাকে আমরা বলি কন্টিনিউয়াস ভেরিয়েশন। কি দেখতে পাবো, কন্টিনিউয়াস ভেরিয়েশন। আমার কথাটার মানে হচ্ছে যে এর যে ফিনোটাইপ গুলো, সেই ফিনোটাইপ গুলো খুব কাছাকাছি অবস্থিত। আমি তোমাকে মেন্ডেলের জেনেটিক্স যখন পড়ালাম তখন দুটো ফিনোটাইপের কথা বলেছিলাম। দেখো, একটা হচ্ছে টল, তার উচ্চতাও ছিল কত, 10 মিটার। আর একটা উচ্চতা কত ছিল, ডোয়ার্ফ, তার উচ্চতা ছিল 5 মিটার। দেখো মাঝখানে এমনও তো করতে পারতাম, 10 থেকে 5-এ যখন এলাম আমরা, এই যে স্পেসটা আছে, এই 10 থেকে 5-এর মধ্যে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাই মনে করো আমি রাখলাম 9.9। কত রাখলাম, 9.9, 9.8, 9.7, 9.6, 8, ঠিক আছে। পর 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 এসে এসে আমি এইভাবে 5-এ পড়লাম, ঠিক আছে। এরকম আমি আসছি না, আমি ছাড়া ছাড়া আসছি, একটা 5 একটা 10। এগুলোকে বলা হয় ডিসক্রিট ভ্যালু। কি বলা হয়, ডিসক্রিট ভ্যালু বা ডিসক্রিট ভেরিয়েশন। তাহলে মেন্ডেল যিনি ছিলেন তিনি তো আমি কি বলছি, আমরা দেখ শোনা যাচ্ছে তো, আমি বারবার বলছি যে মেন্ডেল যে কথাগুলো বলে গেছিলেন সেখানে আমরা ডিসক্রিট ভ্যালু পাবো। ডিসক্রিট কথাটা মানে হচ্ছে ছাড়া ছাড়া, ঠিক আছে। মানে তার বক্তব্য ছিল কি, অল্টারনেটিভ ডেটস পাবে, একটা 5 একটা 10,
ঠিক আছে, একটা সাদা তো একটা কালো, মানে বিপরীত ধর্মী পাবো, একটা হলুদ তো একটা নীল, ঠিক আছে, একটা টার্মিনাল তো একটা অ্যাক্সিয়াল। পলিজেনিক ইনহেরিটেন্স কি ডেসক্রাইব করে যে তুমি পর পর পাবে, মানে তুমি যদি কারো উচ্চতায় দেখো যদি পলিজেনিক ইনহেরিটেন্স, তুমি কত পাবে, একটা 10 মিটার পাবে, তারপর একটা 9.9 পাবে, তারপর একটা 9.8 পাবে, 9.7 পাবে, এরকম করে 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 তুমি আলটিমেটলি কততে আসবে, 5। এর মধ্যে এক গাদা ভ্যালু আছে গো, এক গাদা ভ্যালু আছে, এই এক গাদা ভ্যালুর জন্য এক গাদা জিন্স রেসপন্সিবল। ঠিক আছে, তো এটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স তুমি কিভাবে কন্টিনিউয়াস ভেরিয়েশন পাবে, মানে এই যে তুমি যে ফিনোটাইপ গুলো পাবে সেগুলোকে তুমি পর পর অ্যারেঞ্জ করতে পারবে, তাদের যদি সংখ্যাটা দেখো তাহলে সেগুলো পর পর রয়েছে। মেন্ডেল কিন্তু বলে গেছিল ডিসক্রিট ভ্যালুর কথা, তো তিনি বলেছিল একটা 5 মিটার একটা 10 মিটার, এই 5 মিটার এবং 10 মিটার অল্টারনেটিভ ট্রেডকে কি করে, ডেসক্রাইব করে। আর যদি কন্টিনিউয়াস ভেরিয়েশন পাই, কন্টিনিউয়াস ডেটা পাই বলো, কন্টিনিউয়াস ডেটা মানে পর পর ডেটা যদি পাই, তাহলে সেটা পলিজেনিক একটা ইনহেরিটেন্সকে বা পলিজেনিক ট্রেটকে ডেসক্রাইব করে। বোঝাতে পারলাম? পলিজেনিক ট্রেট আর জিন ইন্টারাকশন তোমার সাথে সাথে ঢুকে পড়বে, ঠিক আছে, তোমার সাথে ঢুকে পড়বে প্রত্যেকবার। তুমি শুধু একটা জিনিসই পার্থক্য করবে যে পলিজেনিক ইনহেরিটেন্সে অ্যাডিটিভ এফেক্ট, প্রত্যেকটা ডমিন্যান্ট অ্যালিলের সেম এফেক্ট, কেউ কারো উপর ডমিন্যান্ট নয় বাবা। ঠিক আছে, মানে এটা কি কি বলবো, নন অ্যালিলিক ডমিনেন্সি কোনোদিন দেখাবে না। এ কি দেখাবে, জিন ইন্টারাকশন নন অ্যালিলিক ডমিনেন্সি দেখাবে। নাহলে পলিজেনিক ইনহেরিটেন্স আর জিন ইন্টারাকশন মোর অর লেস সেম সেম জিনিস ডেসক্রাইব করবে। ঠিক আছে, কিন্তু জিন ইন্টারাকশন কি অ্যালিলিক ডমিনেন্সিকে ডেসক্রাইব করে, যে এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল পি এর উপর ডমিনেন্ট। আমি তোমাদের বলছি যে ক্যাপিটাল আর কি করে, রোজ তৈরি করে, কি শেপ তৈরি করে, রোজ শেপ তৈরি করে। ক্যাপিটাল পি যদি একা থাকে তাহলে পি শেপ তৈরি করে, ঠিক আছে, পি শেপ তৈরি করে। আচ্ছা, স্মল আর এ কোনো ফিনোটাইপ তৈরি করতে পারে না, স্মল পি কোনো ফিনোটাইপ তৈরি করতে পারে না, তার যে জিনোটাইপ কি হয়, স্মল আর স্মল পি সে সিঙ্গেল হয়, সে কি হয় এরকম সিঙ্গেল হয়, তার মাথায় একটা দাঁড়ি থাকে। তো এই যখন আর আর পি একসাথে থাকে তখন আর একটা ডিফারেন্ট ফিনোটাইপ তৈরি হয়, মানে সেটা রোজও, মানে সরি তখন সেটা কি হবে, রোজ হবে নিয়ম অনুযায়ী। কারণ দেখো এপি আর রোজ এরা দুজন যুক্ত হয়ে মিলেমিশে জিন ইন্টারাকশনের গল্প ছিল, তো জিন ইন্টারাকশন কি মিলেমিশে একটা ডিফারেন্ট ফিনোটাইপ তৈরি করবে, করার কথা ছিল, কিন্তু আমার বক্তব্য হচ্ছে করবে না। ও না করে কি করছে, আমি তোমাকে এটা একটা উদাহরণ দিলাম, এটা আমি ঠিক দিচ্ছি না উদাহরণটা, মানে পোল্ট্রি কনসেপ্টে এই উদাহরণটা হয় না অ্যাকচুয়ালি। তোমাকে অন্যান্য জায়গার কথা বলছি, যে ক্যাপিটাল আর কাকে মাস্ক করে দিল, ক্যাপিটাল পি কে মাস্ক করে দিল, সে তাহলে কি তৈরি করবে, রোজ তৈরি করবে। আমার উদাহরণটা এখানে ঠিক নেই, ঠিক আছে, আমি কিন্তু তোমাদের জিনিসটাকে প্রপারলি ডেসক্রাইব করছি, যে ক্যাপিটাল আর এর জন্য রোজ হয়, ক্যাপিটাল পি এর জন্য পি হয়, ঠিক আছে, ক্যাপিটাল পি এর জন্য পি হয়। আমার বক্তব্য হচ্ছে যে ক্যাপিটাল আর ক্যাপিটাল পি যখন থাকবে জিন ইন্টারাকশনের গল্প অনুযায়ী এরা হয়তো অন্য কোনো ফিনোটাইপকে তৈরি করবে, কিন্তু আমি তোমাদেরকে গল্প শুনিয়েছি যে ক্যাপিটাল আর ইজ ডমিনেন্ট ওভার ক্যাপিটাল পি, তাহলে ক্যাপিটাল আর আর ক্যাপিটাল পি যখন একসাথে থাকবে তখন সে কি তৈরি করবে, ওই ক্যাপিটাল আর যে ফিনোটাইপটা তৈরি করছিল সেইটাই তৈরি করবে। মানে কি বলছে গো, বলছে ক্যাপিটাল আরটা ক্যাপিটাল পি এর উপর ডমিনেন্ট, সেই জন্যই ও রোজ তৈরি করছে। তাই এইটা হচ্ছে অ্যালিলিক এবং নন অ্যালিলিক ডমিনেন্সির গল্প। ঠিক আছে, এতদূর অব্দি বোঝো? আচ্ছা, কোয়ান্টিটেটিভ ট্রেট বলে দিলাম আমি, মানে এই পলিজেনিক ইনহেরিটেন্সের এটাই হচ্ছে বেসিক জিনিস। আরো কিছু আছে সেগুলো তোমরা পড়ে নিও। আমি তোমাদের ভাইবা টাইপের প্রশ্ন করছি, যে দুটোর মধ্যে যদি পার্থক্য করতে বলে তাহলে তোমরা কি বলবে। ঠিক আছে, লিঙ্কেজ হয়ে গেছে। ঠিক আছে, চল আজকে এত দূরই থাক, হয়েছে, চল। বললেন হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, ইমাস্কুলেশন, চলো ইমাস্কুলেশনটা বলে দিই, ঠিক বলেছো, মানে আর হচ্ছে জিনোটাইপ ফিনোটাইপের যে 3 to the power n টা বললেন ওটাও বলে দিচ্ছি, চলো। ইমাস্কুলেশন, ইমাস্কুলেশন কথাটার মানে হচ্ছে কি বলতো, যে এটা হচ্ছে যে স্টেমেন গুলোকে, ঠিক আছে, কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তো আমি বলছি যে কিছু কিছু সময় আমরা, মানে মেন্ডেলি করে গেছিলেন, মেন্ডেলেরই টেকনিক সেলফ পলিনেশন। সেলফ পলিনেশনকে এনশিওর করার জন্য, মনে করো মটর যেটা গাছ ছিল সেটা তো বাইসেক্সুয়াল গাছ ছিল, মানে তার মধ্যে কি ছিল, গর্ভ কেশর, মানে কি ছিল, আর গাইনিসিয়ামও ছিল, এবং তার কি ছিল, অ্যান্ড্রিসিয়ামও ছিল, তার অ্যান্ড্রিসিয়ামও ছিল। এবার মেন্ডেল করবেন, তিনি কি করবেন, হয়তো ক্রস পলিনেশন করবেন, কথার কথা, ঠিক আছে, তিনি সেলফ পলিনেশনকে করাবেন না। তাহলে ক্রস পলিনেশনকে এনসিওর করার জন্য যে প্রসেসটা হয় তার নাম হচ্ছে ইমাস্কুলেশন। সেলফ পলিনেশনকে অ্যাভয়েড করব, ক্রস পলিনেশনকে কি করব, এনসিওর করব। তো আমি কেমন করি, বলছি ফুলটা যখন কুঁড়ি অবস্থায় থাকে, বার্ড অবস্থায় থাকে, আমি কি করি, এর যে স্ট্যামেন্স গুলোকে আছে, যে অ্যান্ড্রিসিয়ামস গুলোকে আছে, সেগুলোকে কাট করে দিই, কেটে বাদ দিয়ে দিই।
ঠিক আছে, বা কিছু কিছু সময় কেটে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এই কেটে বাদ দিয়ে দেওয়ার গল্পটার নাম হচ্ছে ইমাস্কুলেশন। যে আমরা যেটা মেলাইন, যেটা অ্যান্ড্রিসিয়াম আছে, স্ট্যামেন গুলোকে কেটে বাদ দিয়ে দিলে আর সেলফ পলিনেশন হবে না। ঠিক আছে, কি হবে, ক্রস পলিনেশনই ঘটবে। আরো আমরা অনেক কিছু কীর্তিকলাপ করি, মানে করি, যে কি করি, এটার উপর একটা পলিথিন ঢেকে দিই, মানে কার্পেল গুলোর উপরে কি করে পলিথিন ঢেকে দিই, যেন একে পলিউশন এমনি করবে না, কন্ট্রোল পলিনেশন করাবো, আমি এসে পলিনেশনটা করাবো। ঠিক আছে, কেন হচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আমি আরো এটা তোমরা রেকর্ডে পেয়ে যাবে। এই ইমাস্কুলেশনটা হচ্ছে ক্রস পলিনেশনকে এনসিওর করার জন্য এবং সেলফ পলিনেশনকে অ্যাভয়েড করার জন্য স্টেমেন গুলোকে একদম বার্ড অবস্থাতে, কোন অবস্থাতে, কুড়ি অবস্থাতে কেটে দেওয়ার যে গল্পটা, তার নাম হচ্ছে কি বলতো, ইমাস্কুলেশন। ঠিক আছে, আর কি বলেছিলাম পড়াবো? গ্যামেট ফরমেশনের ওই কি ছোট জিনিস, জিনোটাইপ ফিনোটাইপটা বললেন যে আচ্ছা তাই বলে দিচ্ছি। মনে করো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এর সাথে কি হলো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, কি গ্যামেটটা দেখিয়ে দিই, তাহলে ওখান থেকে রিলেট করতে পারবে। এই বলছে এই এই যে অর্গানিজমটা কতগুলো গ্যামেট তৈরি করতে পারবে, তো বলছে নাকি 2 টু দি পাওয়ার n নাম্বার অফ গ্যামেট তৈরি করতে পারবে, যেখানে n মানে হচ্ছে হেটারোজাইগাস অবস্থায় অ্যালিল পেয়ারের নাম্বার। কতগুলো হেটারোজাইগাস অবস্থায় কতগুলো অ্যালিল পেয়ার আছে, এখানে কতগুলো আছে, একটা, এখানে একটা, তাহলে এখানে n ইজ ইকুয়াল টু কত হয়, 2। তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। তুমি কেমন ভাবে লিখবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর লিখলে তুমি কি করবে, এই যে নাম্বারটা বেরিয়েছে 2 টু দি পাওয়ার n সমান 4, এর তুমি হাফ করবে, তাহলে হাফ করলে কত হয়, 2। ঠিক আছে, লিখে দিলে প্রথমটা অ্যালিল, প্রথম যে অ্যালিল পেয়ারটা আছে তার তলায় লিখে দিলে, দ্বিতীয় অ্যালিল পেয়ারটার তলাতে দাগ দাও, কি করবে, 2 এর অর্ধেক করবে, তাহলে কত হয়, 1 হয়ে গেল তোমার কমপ্লিট। এবার তুমি কি রকম গ্যামেট বার করবে দেখো তো, কি করবে, এই ক্যাপিটাল ওয়াই কে 2 দিয়ে গুণ করবে, তাহলে কি লিখবে, লিখবো কেমন করে, তলায় তলায় লিখবো, যে ক্যাপিটাল ওয়াই দুবার গুণ করলাম মানে দুবার লিখলাম। তারপরে এই দুইটা দিয়ে স্মল ওয়াই কে দুবার গুণ করবো, স্মল ওয়াই লিখলাম, হয়ে গেল ওয়াই শেষ। চলো আরে যাবো, 1 দিয়ে আমি ক্যাপিটাল আর কে গুণ করব, এর পাশে লিখবো, প্রথমটার পাশে। 1 দিয়ে আমি স্মল আর কে গুণ করব, তারপরে লিখবো, শেষ, আর শেষ। কিন্তু দেখো ওয়াই আছে আরো, তাই আমি আরটাকে আবার পুনরাবৃত্তি করব, আবার 1 দিয়ে কাকে গুণ করব, ক্যাপিটাল আর কে গুণ করব, আবার 1 দিয়ে কাকে গুণ করব, স্মল আর কে গুণ করব। দেখো আমার এটা হচ্ছে 4 ধরনের গ্যামেট। তুমি এখানে যত রকমের গ্যামেট দাও, হোমোজাইগাসেরও টেকনিক আছে বার করার। ঠিক আছে, হোমোজাইগাস হলে তুমি ওটা কিছু করো না, শুধু শুধু হেটারোজাইগাস গুলোই তুমি লিখবে। আপাতত আমি তোমাদেরকে শেখাচ্ছি না তো পুরোটা, অতটা সময় নেই। তো এইভাবে আমরা গ্যামেট বের করতে পারি। তো আমার বক্তব্য হচ্ছে এইরকম দুটো সেম জিনোটাইপের যদি কি হয়, ক্রসিং হয়, ক্রসিং হওয়ার ফলে আমরা কি পাবো, আমরা এখানে কতগুলো ফিনোটাইপ পাবো, তো সেটাকে আমরা ডেসক্রাইব করি 3 টু দি পাওয়ার n দিয়ে। তাহলে এখানে n মানেও এই সেম জিনিস, এই হেটারোজাইগাস অবস্থায় কতগুলো অ্যালিলের পেয়ার আছে, তাহলে এখানে দুটো আছে, n সমান কত, এখানে 2, তাহলে 3 টু দি পাওয়ার 2 মানে কত হবে তোমার, 9। তুমি একবার করে দেখবে, তোমার যে ওই যে চেকার বোর্ডটা রয়েছে, সেই চেকার বোর্ডটায় দেখবে 9 ধরনের কি রয়েছে তোমার, জিনোটাইপ রয়েছে। ঠিক আছে, টোটাল মানে 9 টাইপস অফ জিনোটাইপ রয়েছে, কিন্তু টোটাল নাম্বার অফ জিনোটাইপস কত, 16 এসছে, কিন্তু ওর মধ্যে কতগুলো আলাদা আলাদা রকমের কতগুলো আছে, সেটা হচ্ছে 9 রকমের। তো এগুলোই ডেসক্রাইব করা হয়, আর কিছু না। তোমাকে আমি চেকার বোর্ডটাও দেখালাম, চেকার বোর্ডটা খুব স্টাইলে করা যায়, বুঝেছো তো? হ্যাঁ, আমি চট করে মানে একটাও ভুল ছাড়া আমি সঙ্গে সঙ্গে নামিয়ে দেবো, তোমরা কেউ ভুল করবে না ওই পদ্ধতিতে করলে। ঠিক আছে, মাত্র 4টাকেই করবে তুমি নিজে, বাকি সব নিজে নিজে ফিল আপ হবে 12টা কর। তো এখন তো আর এগুলো দেখানোর সময় নাই। তো চলো, এটা আজকে ছিল। আমি বারবার বলছি, মেন্ডেলিয়ান জেনেটিক্স খুব ভালো করে, খুব কনসেপচুয়ালি পড়বে। ঠিক আছে, হ্যাঁ বলো। টেট্রাড কন্ডিশন মানে হচ্ছে যে যখন এগুলো মানে আফটার এস ফেজ, যখন প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো করে কি থাকবে, ক্রোমাটিড থাকবে, মানে দুটো করে ডিএনএ থাকবে, তারা কিসে আছে, যখন তারা ডায়াড স্টেজে থাকে। সেটা কি, ডায়াড স্টেজে হোমোলোগাস ক্রোমোজোমে তাহলে কতগুলো থাকবে, একটা হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ার থাকে, মানে সেখানে দুটো ক্রোমোজোম আছে, দুটো ক্রোমোজোমে দুটো দুটো করে ডিএনএ, মানে দুটো দুটো করে ক্রোমাটিড, মোট 4টা ক্রোমাটিড বা মোট 4টা ডিএনএ, এটাকে টেট্রাড বলা হয়। এবার বলো কার কি প্রশ্ন আছে।
হ্যাঁ বাবা, গোলাতে পারে, এরা শুনে ডেফিনেটলি গোলাতে পারে। আমি সেটার জন্যই পড়াতে বসলাম, না হলে আমি পড়াতামই না। আমি জানি এগুলো তোমাকে কোনোদিন থিওরিতে মানে কোশ্চেনে তোমাকে লিখিত প্রশ্নে এই প্রশ্নগুলো আসে না কোনোদিন, বোঝা গেছে? আমি সেই জন্য দেখবে তোমাদের যখন এসএসসিটাও পড়িয়েছিলাম, আমি লিঙ্কেজ দিয়ে স্টার্ট করেছিলাম, যেহেতু সময়ও কম ছিল তখন, আমার কোনো করার ছিল না। কারণ মেন্ডেলিয়ান জেনেটিক্স আমি বললাম তো তোমাকে, যে কোনো মুহূর্তে বিপদে ফেলার জন্য যথেষ্ট। কিন্তু ওকে আমরা সহজ ভাবে পড়ি, ও যে কোনো মুহূর্তে তোমাকে বিপদে ফেলে দেবে, এরকম একটা জিনিস। ঠিক আছে, এরকম একটা জিনিস, সেটার নাম হচ্ছে মেন্ডেলিয়ান জেনেটিক্স। যারা একটু পুরোনো দিনের স্যার না, যারা ইন্টারভিউ নেবেন, তারা তোমাকে এই জায়গাটা ক্লিক করবে। আমি তোমাকে লিখে বলে দিচ্ছি, এবার তোমার ভাগ্যে না এলো আলাদা ব্যাপার। অনেক সময় তারা করেন না, অনেক সময় তারা কি বলতো করেন না। আমাকে আমার মনে আছে, আমি যখন থার্ড ইয়ারের ভাইবা দিই, মানে কলেজে, ঠিক আছে, ভাইবা তো ভাই হয়, কোশ্চেন গুলো কোশ্চেনের মতনই হয়। তো আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে বলতো, আমাদের মানে থার্ড ইয়ারে ছিল প্ল্যান্ট ফিজিওলজি, জেনেটিক্স, এই পার্টটা ছিল। হ্যাঁ, তো আমাকে বলেছিল বলতো যে যখন মিওসিসের সময় যে জিনগুলো পেয়ার করে মানে সাইন্যাপসিস হয়, আবার বলতো কেন ছেড়ে যায়। পরে যখন ছেড়েই যাওয়ার ছিল, তো শুধু শুধু সাইন্যাপসিসটা হলো কেন? আমাকে এই প্রশ্নটা করেছিল। বলো দেখি অ্যান্সার কি হবে। আমি পেরেছিলাম, কিন্তু এবং পাওয়ার জন্য আমি মানে নিজের নাম করছি না, মানে ওখানে হয়তো আমি প্রথম পেরেছিলাম। তারপরে আমার অনেক ঘটনা ঘটেছিল, মানে আমাদের হারবেরিয়ান সিট নিয়ে কিছু প্রবলেম ছিল, মানে দাদার থেকে আমরা লিখে দিয়েছিলাম, সত্যি করে বলছি। হ্যাঁ, মানে দাদা আমরা করতে পারিনি, আমাদের সেরকম অবস্থা ছিল না। তো আমাদের সেরকম অবস্থা ছিল, মানে আমাদের কারুরই সেরকম অবস্থা ছিল না, আমাদের এমন একটা অবস্থায় পড়ে গেছিলাম আমরা, ঝামেলা হয়ে গেছিল। মানে স্যার ছিলেন না, তার স্যারের একটু প্রবলেম হয়ে গেছিল, আসতে পারেনি। তো আমরা একটা দাদার থেকে, তার উপরে আমরা নিজেরা কাগজ চিটিয়ে নিজেদের নাম লিখে আমরা করেছিলাম অনেক কিছু। তো সেটা নিয়ে অনেক বকা ধমকানি খেয়েছিলাম, কিন্তু এই ভাইবাটা দেওয়ার পর তারা একদম পুরোপুরি মোডটাই ঘুরে গেল। বলো যে জিনটা পেয়ার তো হয়, কেন ছেড়ে কেন যায়? সাইনাপসিস হয়, কিন্তু তারপরে আবার কেন ওটা ছেড়ে যায়? তো আমি ওনাদেরকে একটা কথা বলার পরে আর ওনার কিছু জিজ্ঞাসা করলেন, স্যার দুটো ক্রোমোজোম, একটা প্যাটার্নাল একটা ম্যাটার্নাল। সেই প্যাটার্নাল এবং ম্যাটার্নাল ক্রোমোজোম প্রথমে জিন পেয়ারিং, লোকাস টু লোকাস পেয়ারিং হয়, ঠিক আছে? সেই লোকাস টু লোকাস পেয়ারিং এর পর তারা তো অ্যানাফেজে দিয়ে ছাড়ে। আর কিচ্ছু কথা বলেনি, মানে প্রচুর বাহবা পেয়েছিলাম। তো আমার বক্তব্য হচ্ছে এই কনসেপ্টটাকে রাখো, এই কনসেপ্টটাকে শুধু রাখো। হ্যাঁ, এই কনসেপ্টটা রাখলেই তোমার কাজ হয়ে যাবে। ভাইভাতে এই ধরনের প্রশ্ন করে, কোশ্চেনটা কিন্তু যথেষ্ট টাফ কোশ্চেন ছিল, যে কেন তারা একটা প্যাটার্নাল আর একটা ম্যাটার্নাল, সেই জন্যই বাবা জিন পেয়ারিংটা হয়। মানে যখন সিনিগেমিটা ঘটে না, মানে গ্যামেট গ্যামেট ফিউশন ঘটে, তখন দুটো ক্রোমোজোম যে যেদিকে পারে থাকতে পারে, কোন দিকে প্যাটার্নাল কোন দিকে ম্যাটার্নাল জানি না কোথায় আছে, তারা সাইনেপসিস হয় কেন? তাদের জিন টু জিন পেয়ারিং হয়, এবং তারপরে একটা চান্স আছে তাদের ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারের জন্য কিন্তু একটা পার্টিকুলার অ্যালাইনমেন্টের দরকার হয়, সেই অ্যালাইনমেন্টের জন্যই বাবা সাইনেপসিস হয়। তারপরে ছেড়ে বেরিয়ে যাক না, অ্যানাফিজে ছেড়ে বেরোবে। আমার এই প্রশ্ন উত্তরটা ছিল যে একটা প্যাটার্নাল এবং ম্যাটার্নাল আফটার সিনগ্যামি দে মানে ডিসঅর্গানাইজড অবস্থায় থাকে, তাকে অর্গানাইজ করার জন্য সাইনাপসিস হয়। বোঝা গেছে? সাইনাপসিসটা কেন হয়? তাকে ক্রসিং ওভার ফ্যাসিলিটেট করাবো, যে আমাকে ক্রসিং ওভারের জন্য নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট অ্যালাইনমেন্ট, সাইনোপ্টানিমাল কমপ্লেক্স ফরমেশনের জন্য জায়গা। আমি এতটাও বলিনি, আমি শুধু বলেছিলাম যে ক্রসিং ওভার হবে, তো তো তার জন্য প্যাটার্নাল ম্যাটার্নাল ক্রোমোজোমগুলো আলাদা আলাদা জায়গায় ছিল, মানে একদম সিনগ্যামির পরে। তো এই টার্মগুলো শুনেই তারা খুব খুশি হয়েছিল। তারপরে আমাকে বলেছিল যে হ্যাঁ বাবা, যে তোরা এরকম কেন করেছিস, হারবিরিয়ামগুলোতে একটাও মিলছে না তোদের নামের সাথে। তখন আমি বলেছিলাম যে স্যার আমাদের এরকম অবস্থা, কলেজের একটু খারাপ অবস্থা রয়েছে, সেজন্য হয়তো মিলছে না। তো যাই হোক, যথেষ্ট একটা বাহবার ব্যাপার ছিল সেখানে। আমি পেরেছিলাম, এবং তারপরে আমার পুরো জিনিসটাই তারাই দেখভাল করেছিল। আমি যতবারই ওখানে বসছি এটা হচ্ছে না, মানে এটা করতে পারছি না, প্র্যাকটিক্যালটা আমাদের একটু কাঁচা ছিল, বুঝেছো? তো আমাকে বলছে এটা কর, করে দে, ওটা লিখে দে, আর ভয় খাচ্ছিস কেন, করে দে। মানে পুরো জিনিসটাই সিস্টেমে প্রত্যেকজন এসে এসে, মানে অনেকজন থাকে জানো, তো প্রত্যেকজন এসে এসে বারবার বলছিল একটু করে দে, ওটা লিখে দে, কিচ্ছু হবে না, যা ওটা কোন নাম্বার আছে, ট্যাক্সোনমির আইডেন্টিফিকেশন করছি, ঠিক আছে, তো গাছটা চিনতে পারছি না। তো ওই স্যারই আমাকে ফার্স্ট বলেছিলেন, চিনতে পারছিস না তো কি হচ্ছে, বাকি ক্যারেক্টার গুলো তো লিখেছিস সব না, যে চেনার জন্য ক নম্বর আছে জানিস, 1 নম্বর আছে, পাবি না ওটা, ছেড়ে দে, দেওয়ার দরকার নেই, বাকিটা তো লিখে দিয়েছিস, জমা দিয়ে দিস। তো এরকম আমাকে তারা সুযোগ দিয়েছিলেন ওটার জন্য। তো কনসেপচুয়ালি পড়ো, কনসেপচুয়ালি শেখো। কোনো জায়গায় যদি অসুবিধা হচ্ছে, এই যে আমি আজকে যতটুকু যেভাবে পড়ালাম, সেগুলো হচ্ছে ভাইবার জন্য, ঠিক আছে? আমি পড়াই আসনি, পড়া তোমরা জানো, তোমরা পড়েছো। আমার বক্তব্য হচ্ছে তোমরা অ্যাপ্রোচটাকে চেঞ্জ করে নাও। মেন্ডেলিয়ান জেনেটিক্স যদি করে, তোমাকে এই জায়গায় তোমাকে আটকাবে। পলিজেনিক,
জিন ইন্টারাকশনের সাথে মেন্ডেলিয়ান জেনেটিক্সের কি পার্থক্য, ঠিক আছে, কোথায় ডেভিয়েট করেছে। আচ্ছা বলো তো তোমরা চট করে বলো দেখি, ছোট্ট একটা ইনফরমেটিভ প্রশ্ন, যে জিনোটাইপিক আর ফিনোটাইপিক রেশিও সেম কোন জায়গা, একটা জায়গার নাম বলো। ঠিক আছে, ইনকমপ্লিট ডমিনেন্সে জিনোটাইপিক এবং ফিনোটাইপিক, এগুলো হচ্ছে ইনফরমেটিভ প্রশ্ন, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনফরমেটিভ প্রশ্ন। দেখো ব্লেন্ডিং ইনহেরিটেন্সে কি হয়েছিল, মেন্ডেলের কেন ডেভিয়েশন, মেন্ডেল বলেছিল টল আর ডোয়ার্ফ দুজনে সাইড বাই সাইড থাকবে, সাইড বাই সাইড থাকবে, কিন্তু ব্যাপারটা হচ্ছিল সাইড বাই সাইড কিন্তু ছিল না ওখানে, সেখানে কি হয়ে গেছিল, মিশে গেছিল, লাল আর সাদা মিশে গোলাপি তৈরি করেছিল, ঠিক আছে, লাল আর সাদা মিশে কি তৈরি করেছিল, গোলাপি, তারা ছাড়তে পারেনি ওরা, ঠিক আছে। তো এই জিনিসগুলোই বোঝাতে চাইছে তারা, এই জিনিসগুলোই তোমাকে বোঝাতে চাইছে, যখন ব্লেন্ডিং হয়েছিল এখানে ব্লেন্ডিং হয়নি। আচ্ছা মাল্টিপল জিন বা যেটাকে মাল্টিপল অ্যালিল বলে, ঠিক আছে, কোডমিনেন্স, সেখানে কি ঘটনা, সেটা মেন্ডেল থেকে কেমন ভাবে ডেভিয়েট করে, তোমাকে যদি প্রশ্ন করে যে আমরা তো এগুলো মেন্ডেলের ডেভিয়েশনের আন্ডারে পড়ি, যে কোডমিনেন্স মাল্টিপল অ্যালিল, এটা কি করে মেন্ডেলের থেকে কোনখানে বিচ্যুতি ঘটালো। হ্যাঁ ডমিনেন্সের ক্ষেত্রে দেখা যায় কি, মানে হচ্ছে একটা সাধারণত মেন্ডেলের নিয়ম অনুযায়ী একটা ডমিনেন্ট একটা রিসেসিভ ক্যারেক্টার হচ্ছে থাকে, কিন্তু কোডমিনেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটোই হচ্ছে ডমিনেন্ট হচ্ছে ক্যারেক্টার, মানে কেউ কাউকে হচ্ছে মানে কোন একটা এলিট আরেকজনকে সাপ্রেস করছে না। ডেভিয়েশনটা কোথায়, একই জিনিস একই জিনিস, এইটা তোমার প্রথম কোশ্চেন হবে, গুড, ভেরি গুড, এটা তোমার প্রথম হবে, ক্ষেত্রে কিন্তু মোর দ্যান 2 এলিট থাকে, থাকতে পারে, শোনো তোমার প্রথম, হ্যাঁ শোনো তোমার প্রথম অ্যান্সার হবে এটা, যে মেন্ডেল কিন্তু বলে গেছিলেন একটা জিনের দুটোই অ্যালিল হবে, এই কোডমিনেন্সে এসে আমরা পাবো একটা জিনের তিনটা অ্যালিল, আই এ আই বি স্মল আই বা আইও, যেটাই বলতে পারো, স্মল আই লেখাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, স্মল আই বলবো, আই এ আই বি স্মল আই, ঠিক আছে, মানে একটা রিসেসিভ কাউন্টার পার্ট, এটা বোঝানোর জন্য স্মলটা দিলাম। তারপরে তুমি ব্যাখ্যা করবে যে তাদের ল অফ ডমিনেন্সে বলা হয়েছিল, মেন্ডেলের ল অফ ডমিনেন্সে বলা হয়েছিল যে কোনো একটা ট্রেট প্রকাশ পাবে, তাই তো, একটা ট্রেট প্রকাশ পাবে, দুটো প্যারেন্টালের মধ্যে যে কোনো একটা প্রকাশ পাবে, এখানে দুটো প্রকাশ পেয়েছে, এই দুটো হচ্ছে ডেভিয়েশন, আর তুই আর বেশি কিছু বলবো না, বাকি আমি পুরোটা ডেসক্রাইব করবো নাকি, আমার ক্ষমতা নেই, আমি শুধু এইটুকুন ডেভিয়েশন বলি, যে ডেভিয়েশনটা কোথায়, মেন্ডেল থেকে ছাড়ালো কোনখানে, ঠিক আছে, ব্লেন্ডিং ইনহেরিটেন্সে ব্লেন্ডিং হয়ে গেছে F1 এ এসে, কোডমিনেন্সে কি হয়ে গেছে, একটা জিনের দুটো অ্যালিলের কথা বলেছিলেন তিনি, এখানে তিনটা অ্যালিল আছে। তোমার অ্যানসারটা যেন, আমি বারবার বলছি, তুমি ভাইবা দিচ্ছ, তোমার অ্যানসারটা যেন পিন পয়েন্ট হয়, ঠিক আছে, অ্যানসারটা যেন পিন পয়েন্টে, তুমি বেশি বলবে না, তোমাকে কিন্তু এমন ফাঁসিয়ে দেবে, তুমি আর কিন্তু ওখান থেকে বেরিয়ে আসতে পারবে না বাই চান্স, ঠিক আছে, হয়তো তুমি ঠিক উত্তর দিয়ে আসবে, কিন্তু তোমার এমন তোমাকে একটা সিচুয়েশন করে দেবে না, যে তুমি বাকি প্রশ্নগুলোর হয়তো টেনশনে পেরিয়ে উঠতে পারবে না। দেখো আমরা প্রত্যেকেই না কম বেশি টেনশন করি, এটা আমাদের হিউম্যান নেচার, ঠিক আছে, তুমি ওখানে যদি ভদ্রসভ্য হও না, তুমি এরকম কনফিডেন্স নিয়ে ঢুকতে পারবে, কিন্তু বিনা টেনশনে ঢুকতে পারবে না, আমার কথাগুলো বোঝো, কনফিডেন্স তোমার হাই আছে, তুমি পড়ে গেছো, তুমি পারবে, কিন্তু তোমার টেনশন বাবা হবে, কারণ ওই সিচুয়েশনটাকে তুমি প্রথম ফেস করছো, প্রত্যেকের হবে, এটা কমন জিনিস, ঠিক আছে, কারু কম হয়, ঠিক আছে, কারু বেশি হয়, তো মাঝামাঝি মডারেট লেভেলে সবার একটু টেনশন থাকবে, তাই নিজেকে এমন বিপদে ফেলো না, যতটুকুন প্রশ্ন করবে চেষ্টা করবে অতটা ওয়েতে কনসাইজড ওয়েতে উত্তর দেওয়া, বেশি কথা বলবো না, বেশি অযাচিত জিনিসকে টানবোই না, ঠিক আছে, হ্যাঁ, তুমি যখনই ক্যারেক্টার ট্রেট আর দুটো দুরকম ভাবে বলবে না, চট করে জিজ্ঞাসা করবে, বলো তো ক্যারেক্টার ট্রেটের মধ্যে পার্থক্য করে, বসেই আছে ওটার জন্য, তোমাকে পার্থক্যটা জিজ্ঞাসা করবে, তুমি একবার শুধু বলে বেরো, এরপর তুমি যদি বাই চান্স না জানলে তুমি ফেসে যাবে। তাই নিজের বলাটাকে খুব কন্ট্রোল করার চেষ্টা করো এই মাসখানেকের মধ্যে, যে কি বলবো ভাবো, তোমাকে লিখে রাখার দরকার নেই, তুমি গাড়িতে করে ঘুরতে যাচ্ছ, সাইকেলে করে বেড়াতে যাচ্ছ, তুমি শুধু মাথায় ঘোরাও যে আমার ছোট কি করে আমি অ্যান্সারটা দেবো, বড়ও দিতে পারো, কিন্তু মানে উল্টো পাল্টা কথা ঢুকবো না, মানে যেটা থেকে ওরা ব্রাঞ্চ আউট করে অন্যান্য জায়গায় ঢুকে যেতে পারে, ওরা করবে তাও, কিন্তু তোমার অ্যান্সারটা ঠিকঠাক হওয়া দরকার, ঠিক আছে। আমি তোমাদেরকে আমি আরো বলছি, আমার আগের ভিডিওতে বলেইছিলাম, যে আমাকে জিজ্ঞাসা করেছিল যে মিউটেশন কি, আমি বলেছিলাম ইট ইজ মানে সাডেন জেনেটিক হেরিটেবল চেঞ্জকে মিউটেশন বলা হয়। নেক্সট কোশ্চেন ছিল, সবসময় কি হেরিটেবল হয়, আমি বললাম না স্যার, আমাকে আর কিন্তু প্রশ্ন করেননি,
কেন হয় না আমি প্রশ্নটা করিনি, আমি সঙ্গে না স্যার আমি বলে কিন্তু চুপ ছিলাম। তো বললো সঙ্গে সঙ্গে অন্য কোশ্চেনে চলে গেল। আচ্ছা তুমি কি একজন করেছিল জিন, জিন হচ্ছে বলবে যে ইট ইজ দ্য পার্ট অফ ডিএনএ হুইচ ক্যান বি ট্রান্সক্রাইব, ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ যার ট্রান্সক্রিপশন হলেই তাকে জিন বলবে, ঠিক আছে। আর তার যদি ট্রান্সলেশন হয় তখন তাকে সিস্ট্রন বলে। জিন হওয়ার জন্য ট্রান্সলেশন হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, ট্রান্সলেশন সবার হয় না, আরআরএন এর জিন টিআরএন এর জিন তো হয়, তাদের কি ট্রান্সলেশন হয়? তাদের তো শুধু ট্রান্সক্রিপশন হয়। আরএনএ তৈরি করতে পারলেই সে জিন, সে টিআরএনএ তৈরি করুক, আরআরএনএ তৈরি করুক, এমআরএনএ তৈরি করুক, ডিএনএ এর যে পার্টটা ট্রান্সক্রিপশনেবল মানে ট্রান্সক্রিপশন হতে পারে তাকে আমরা জিন বলে ডাকবো। হ্যাঁ, এই বংশগতির ধারক বাহক বলবে না। বলো আর কিছু কোশ্চেন আছে? যদি ট্রান্সলেশন যদি হয় তাহলে সেটা সিস্টেম সিস্ট্রন কনসেপ্ট, তাইলে ওটা সিস্ট্রন কনসেপ্ট। সিস্ট্রন বাবা অ্যানসিয়েন্ট কনসেপ্ট, আমি আরো বলছি। এখন জিন মানে কিন্তু দুটোই, ঠিক আছে, একটাকে ট্রু একটাকে সিউডো বলে। সিস্ট্রন কনসেপ্টটা অনেক পুরনো একটা শব্দ যেটা কোনো কারণে চলে এসেছিল এবং আমাদের সিলেবাসে সেটাকে ঢুকিয়ে দিয়েছে। তুমি কোনো জায়গায় না কোনো সায়েন্টিস্ট হয়তো নর্মাল কথাবার্তা বলছে, তুমি সিস্ট্রনটাকে ওরা শুনতে পাবে না তুমি, ঠিক আছে। সিস্ট্রন শব্দটা তুমি শুনতে পাবে না। তো ওটা আছে শর্ট কোশ্চেনের জন্য বিখ্যাত, ব্যাস এটুকুনি তোমাকে ওখানে বলতে পারে। জিনিসগুলো আমি বলছি না উপলব্ধি করার চেষ্টা করো। এই কদিনে যা পড়েছো তোমাকে পড়ার আর হয়তো প্রয়োজন নেই, এই জিনিসগুলোকে তুমি শর্টে কেমন ভাবে ডেসক্রাইব করতে পারো, কি জিনিসটা ভেতরটা সেটাকে ডেসক্রাইব করো, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস তুমি বইয়ের পিন পয়েন্ট লেখা পাবে না। আমিও যে তোমাদের এগুলো পড়ালাম আমিও কারো কাছ থেকে শুনেছি, নিজে কিছুটা ভেবেছি, সমস্ত কিছু অ্যাড করে আমি এগুলো তোমাদেরকে বলছি। অবশ্যই বই থেকেই পেয়েছেন, বই থেকে পেয়েছি, কিন্তু বইয়ে তোমাকে 5 পাতা পড়লে তোমাকে সেটা হয়তো সেটাকে হয়তো হাফ পাতায় তোমার জিসটাকে আনতে পারছে। আচ্ছা ব্যাপারটা এইটা, ঠিক আছে। তুমি সেই জিনিসটা করতে বলছি, মনে মনে ভাবো, বুঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, চল। হ্যাঁ বলো। মেন্ডেলের মধ্যে 5 আর 10 এর মাঝে কিছু পাবো না 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 পাবে না, কিন্তু ব্লেন্ডিং ইনহেরিটেন্সে 5 আর 10 এর মাঝখানে পাবে, কিন্তু ওটাও কিন্তু ডিসকন্টিনিউয়াস। হ্যাঁ, ব্লেন্ডিং ইনহেরিটেন্স কে তুমি যদি গ্রাফিক্যালি প্লট করো তুমি দুটো অল্টারনেটিভ ডেটার মধ্যে মাঝখানে একটা ইন্টারমিডিয়েট পাবে, কিন্তু ওটাও ডিসক্রিটি। মানে আমার বক্তব্য হচ্ছে ওদেরকে যোগ করো, 5 আর 10 15 হয়, তাকে 2 দিয়ে ভাগ করে দাও 7.5, তো আমি 7.5 পাবো কোনখানে? F1 এ। বোঝাতে পেরেছি আমি কি বলছি? F1 টাই আমি 7.5 পাবো, কিন্তু ডিসক্রিট ভ্যালু, কন্টিনিউয়াস ডেটা নয়। বোঝা গেছে? ফেয়ার এন্ড লাভলি ওটা কোথায় পাবো স্যার? কোন ঠিক আছে। এই সব মাথায় ঢুকাতে যেও না, একদম তুমি সিম্পল জেনে রাখো এখন মেন্ডেলে ইয়ে মানে মানে ডিসকন্টিনিউয়াস আর পলিজেনিকে কন্টিনিউয়াস, ঠিক আছে। ব্যাস চল ঠিক আছে, তাহলে আমি উঠলাম। আমি তোমাদেরকে যে সবাইকে ফ্রি অ্যাক্সেস দিয়েছি, তোমরা অনেকে বলছিলে না ওই গ্রুপে যে একটা ডেমো ক্লাস হোক, তো আমার এমনিতেই অনেকগুলো ক্লাস দেওয়া আছে এবং ম্যাক্সিমামটাই লাইভ ক্লাস, ঠিক আছে, মানে এরকম সবার সাথেই বসেই পড়ানো, ওগুলো তোমরা দেখতে পারো। আমি কিছুদিন বাদে বোর্ডে শিফট করে যাব। আমি অ্যাকচুয়ালি আগে বোর্ডেই পড়াতাম, কিন্তু আমার কোমরের ব্যথার জন্য আজ মাস 6 আমি কম্পিউটারের স্ক্রিনেই পড়াচ্ছি, ঠিক আছে। মাস 6 কেন, মাস 7-8 হয়ে গেল। আমি ডিসেম্বর থেকে আমি পড়ানো শুরু করেছি এই স্ক্রিনে। তো আমি বোর্ডেই পড়াই নর্মালি, কিন্তু এখন আর যাওয়া হচ্ছে না। আবার বোর্ডে কিছু প্রবলেমস রয়েছে যে রেকর্ড করা যাবে না ক্লাস, এই সমস্ত কিছু প্রবলেম রয়েছে। যাই হোক, আমি তোমাদেরকে ইয়েতেই করব, হ্যাঁ, মানে এই যে ডেমোগুলো দেবো, ডেমোগুলো প্রিপেয়ার করবো, তখন আমি বোর্ডেই করব, তখন বোর্ডেই করবো। আপাতত পড়ানোর কাজটা স্ক্রিনে করে নি, ডেমোগুলো তোমাদেরকে আমি বোর্ডে করবো। হ্যাঁ বলো। আচ্ছা, আরেকজন কে বলেছিল তখন আমি বললাম রূপালী মাইতি। হ্যাঁ দেখো বাবা, জেনারেল ফিমেল 47 to 48 আউট অফ 60 চান্স তো আছে, ঠিক আছে, খারাপ নম্বর মোটেও নয়, চান্স আছে, তুমি রেডি হও, ঠিক আছে, তুমি রেডি হও, চান্স আছে। হ্যাঁ, একদমই নয়, এমন নয় যে তুমি ডিমোরালাইজ হয়েছে, তোমার কিন্তু চান্স আছে, যেহেতু ফিমেল আছো। এবারে ফিমেলদের প্রত্যেকটাতেই সাবজেক্টে ফিমেল ভ্যাকেন্সি এটা ভালো আছে, তো তুমি তোমার কিন্তু চান্স রয়েছে, তুমি রেডি হও। হ্যাঁ, আমি আরো বলছি আমি কাট অফ সম্পর্কে কিছু জানি না, মানে এগুলো বলাটা ভুল বলা হবে, কি করে জানবো আমি কি হবে? এটা মোটামুটি অ্যাজাম্পশনে আসতে পারি, সেই অ্যাজাম্পশন না লাগলে তোমরাই আমাকে বলবে যে উল্টো পাল্টা বলেছি। কারো মনে আশাও দিতে চাই না, কারো আশা ভাঙতেও চাই না। আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাইছি, নিজেকে রেডি কর, ঠিক আছে। চল, ওকে, রাখলাম।